আলো যখন প্রশ্ন তুলে অন্ধকার দিয়ে জবাব, যুক্তির এই অঙ্গনে শুরু আজকের সংলাপ। শুভ সন্ধ্যা সম্মানিত বিচারকবৃন্দ, ডিবেটার্স এবং শ্রোতা সমাজকে। আজকে আমি নুসরাত ফাইজা আপনাদের সঙ্গে আছি আজকের বিতর্কে হোস্ট হিসেবে। এছাড়াও আজকে কিন্তু আমরা গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালের পর্বগুলোকে ছাড়িয়ে এসে আজকের বিতর্কে নিয়ে এসেছি দুইজন সেরা সেমিফাইনালিস্টকে। আজকে আমাদের এইখানে যে সেমিফাইনালিস্ট আছেন এবং তাদের যে টিমগুলো, তাদের পরিচয় চলে যাচ্ছে প্রথমে। আজকে আমাদের এই বিতর্কে সেমিফাইনালিস্ট টিম হিসেবে আছে টিম জিএমএইচএস প্রোপ্যান, এবং আমাদের আরেকটি টিম হিসেবে আছেন এসআরসিসিডিসি প্রতিজ্ঞা। এইবার চলে যাচ্ছি কারা আছেন সরকার দল এবং কারা আছেন বিরোধী দল হিসেবে। আজকে আমাদের এই বিতর্কে সরকার দল হিসেবে লড়াই করবে টিম জিএমএইচএস প্রোপ্যান, এবং আমাদের বিরোধী দল হিসেবে তাদের প্রস্তাবের বিরোধিতা করে যারা আজকে বিতর্ক করবেন তারা হলেন টিম এসআরসিসিডিসি প্রতিজ্ঞা। চলে যাচ্ছি আমাদের আজকের এই সেরা সেরা বিতার্কিকদের পরিচয়। আজকে আমাদের গভর্নমেন্ট টিম থেকে টিম জিএমএইচএস প্রোপেনের পিএম হিসেবে আছেন আলামিন, ডিপিএম হিসেবে আছেন তাজওয়ার, হুইপ হিসেবে থাকবেন সাদাব। এছাড়াও আজকে আমাদের অপোজিশন টিমের অর্থাৎ টিম এসআরসিসিডিসি প্রতিজ্ঞায় এলও হিসেবে থাকছেন আব্দুল্লাহ আল কাফি, এবং ডিএলও হিসেবে থাকছেন তৌফিকুর রহমান সোহান, এবং আজকে আমাদের অপোজিশন হুইপ হিসেবে থাকছেন মাহিরা ইসমাত। এছাড়াও আজকে আমাদের এই বিতর্কে যে রিবাটার রাউন্ড হবে সেই রিবাটার রাউন্ডের স্পিকার হিসেবে থাকছেন আমাদের গভর্নমেন্ট থেকে তাজওয়ার ডিপিএম, এবং অপোজিশন থেকে থাকছেন আমাদের তৌফিকুর রহমান সোহান ডিএলও। এইবার চলে যাচ্ছি আমাদের আজকের বিতর্কের সেরা সেরা বিচারকদের কাছে, যারা কিনা আজকে আমাদের এই সেরা বিতার্কিকদের বিচার কার্য সম্পন্ন করবে। আজকে আমাদের সম্মানিত বিচারক হিসেবে আছেন সাদাত ইবনে ইসলাম, প্রোগ্রাম সেক্রেটারি জেইউডিও, চিফ অ্যাডভাইজার BAFSKDC, চিফ অ্যাডভাইজার DCBD। এছাড়া আমাদের আরেকজন সম্মানিত বিচারক হলেন মেজবাল হক অনিক, ডিবেটিং ফোরাম অফ IUBAT। এইবার চলে যাচ্ছে আমাদের সেমিফাইনালের মোশনে, অর্থাৎ আজকে আমাদের যে মোশন নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে এই সংসদ বাংলাদেশে মৃত্যুদণ্ড বাতিল করবে। সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই জেনে নিলাম। এবার চলে যাচ্ছি সময়ের ব্যাপারে, অর্থাৎ সময়ের কিছু নিয়মের ব্যাপারে। আজকে আমাদের বিতর্কের সময় নির্ধারণ করা হয়েছে প্রতি বক্তার জন্য 5 মিনিট, এবং আমরা 4 মিনিটে সতর্কতা সংকেত দিয়ে 5 মিনিটের চূড়ান্ত সংকেত দিব, এবং আমাদের রিবাল্টার রাউন্ডের সময় নির্ধারণ করা হয়েছে 3 মিনিট, এবং 3 মিনিটের মধ্যে আমরা 2 মিনিটের সতর্কতার সংকেত দিই, 3 মিনিটের চূড়ান্ত সংকেত দিব। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা সবকিছুই জেনে নিলাম। তাহলে শুরু করে দিচ্ছি আমাদের আজকের বিতর্ক, এবং ফ্লোর প্রদান করছি আমাদের গভর্নমেন্ট টিমের টিম জিএমএইচএস প্রোপেনের পিএম আলামিনকে তাদের প্রস্তাবটিকে উত্থাপন করে যাওয়ার জন্য। পিএম আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি শুরু করতে পারেন। Am I audible? ইয়েস। Okay. Kindly time take to keep করবেন. Starting my speech. 3, 2, 1. First of all, thanks honorable speaker to give me floor. Sir, দেখেন আজকে আমরা এমন একটা ওয়ার্ল্ডে বসবাস করি যে ওয়ার্ল্ডে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অপরাধ এক্সিস্ট করে, বিভিন্ন ধরনের শাস্তি এক্সিস্ট করে। অপরাধমূলক কাজ লাইক আপনি হচ্ছে চুরি করতেছেন, আপনি কাউকে খুন করতেছেন, আপনি কারোর সাথে হচ্ছে গিয়ে হ্যারাসমেন্ট করতেছেন বা এক্সেট্রা এক্সেট্রা, আপনি কারোর জিনিস হচ্ছে গিয়ে ডাকাতি করতেছেন। এখন এই জিনিসগুলোর এগেইনস্টে আপনাকে হচ্ছে গিয়ে একটা মানে রিফান্ড হিসেবে বা আপনার এক্সচেঞ্জ হিসেবে আপনাকে একটা শাস্তি দেওয়া হয়। শাস্তিটা যেরকম হয় আপনাকে হচ্ছে জরিমানা করা, আপনাকে হচ্ছে গিয়ে বিভিন্ন কারাদণ্ড করা, কয়েক মাসের জন্য জেলে রাখা বা মৃত্যুদণ্ড এক্সেট্রা এক্সেট্রা। এই পার্টিকুলার সেক্টর থেকে আজকে সংসদে উত্থাপিত মোশনটা হচ্ছে এই সংসদ বাংলাদেশে মৃত্যুদণ্ড বাতিল করবে। স্যার, ফার্স্ট অফ অল বাংলাদেশ কান্ট্রিটা দেখতে কিরকম? বাংলাদেশ হচ্ছে ফার্স্ট অফ অল একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সেকেন্ড অফ অল বাংলাদেশের মধ্যে এমন একটা গণতান্ত্রিক দেশ এইটা যেখানে কিনা আপনার গণতন্ত্র তো চলেই না, নেসেসারি আপনার পক্ষপাতিত্বর জিনিসটা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে গিয়ে তুলে ধরা হয়।
থার্ড অফ অল, আপনার বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে এটা কখনোই 100% জাস্টিফাইড ছিল না, এবং এই জিনিসটা আজকে সাইড অপোজিশন কখনোই ক্লেম করতে পারবে না যে ভাই আজকে বিচার ব্যবস্থাটা 100% জাস্টিফাইড। এখন মৃত্যুদণ্ড জিনিসটা দেখতে কিরকম, মৃত্যুদণ্ডটা হচ্ছে আপনার কখন দেওয়া হয়, আপনি যখন কোনো প্রকার গুরুতর অপরাধ করতেছেন বা আপনার গুরুতর অপরাধ হচ্ছে এর জন্য আপনি দায়ী, আপনি হচ্ছে ধরা পড়ছেন, দেন হচ্ছে আপনাকে হচ্ছে গিয়ে এখন মৃত্যুদণ্ডটা হচ্ছে আপনার কেন দেওয়া হয়। ফার্স্ট অফ অল রিজন আপনার মৃত্যুদণ্ড ভয় দেখানোর জন্য। সেকেন্ড অফ অল আপনার ওই যে ভিকটিমটা আছে ওই ভিকটিমটা আর হচ্ছে দায়ভারটা আইন শৃঙ্খলা নেয় এবং ওই যে দায়ভারটা হচ্ছে তারা হচ্ছে ফুলফিল করে দেয়। থার্ড অফ অল আপনার ভিকটিম স্যাটিসফ্যাকশন। ফোর্থ এবং লাস্ট, বাংলাদেশে যে প্রচলিত প্রথাটা আছে বা কথা আছে ভাই, রক্তের বদলে রক্ত বা আমি হচ্ছে হাতের বদলে হাত, আমাকে যে কষ্টটা দিছে ওই কষ্টটা তোমাকে হচ্ছে গিয়ে ভোগ করতে হবে। মিনস আপনাকে হচ্ছে যে ইয়েটা আপনি কষ্টটা পাইছেন বা যেভাবে আপনি হ্যারেস দিয়েছেন বা আপনি হচ্ছে বার্ডেনাইজ দিয়েছেন ওই বার্ডেনটা তাকেও দিবেন। এখন আজকের ওয়ার্ল্ডের মধ্যে আমরা হচ্ছে আপনাকে স্টেক হোল্ডারাইজ দেখাই যাব আজকে আমাদের মডেলটা কেন আর্জেন্সিটাকে হচ্ছে বেশি ইম্প্যাক্টফুল করে হচ্ছে গিয়ে রেইজ করে। আজকে আমাদের স্টেক হোল্ডার হচ্ছে ভিকটিম, দেন হচ্ছে আপনার যারা অপরাধ করতেছে, দেন হচ্ছে আপনার প্রপার সিস্টেমটা। এখন আজকে হোল ওয়ার্ল্ড আর্জেন্সিটা হচ্ছে আজকে আমাদের মডেলটার উপর। আজকে আমাদের মডেলটা হচ্ছে মূলত আপনার মডেলটার মধ্যে আপনার কখনো হচ্ছে প্রতিশোধকমূলক জিনিসগুলো থাকবে না, নেসেসারি আপনার ওয়ার্ল্ডে আপনার আর্জেন্সি হিসেবে থাকবে আপনার জিনিসগুলো হচ্ছে সংশোধকমূলক হবে এবং ওই বার্ডেন গুলো আপনি হচ্ছে সর্ট আউট করবেন। এখন আজকে আমরা সাইড গভ আপনাকে কি প্রুফ করে যাব স্যার, দেখেন আজকে আপনার ওয়ার্ল্ডে যেখানে কিনা ভুল বিচার ব্যবস্থা এক্সিস্ট করে, আপনার তদন্তের মধ্যে দুর্বলতা থাকে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী কমিশনটা হচ্ছে বার্ডেনাইজ, আপনার ইন্টারন্যাশনাল রীতিনীতি বা ইন্টারন্যাশনাল ল এর এগেনস্টে যায় এই জিনিসগুলা, এবং আপনার জোরপূর্বক রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ থাকে, এবং দিন শেষে কোর জিনিসটা যে আপনার রাজনৈতিক সমস্যাগুলো হয় এই পার্টিকুলার প্রবলেম গুলার কারণে যে আপনি যে মৃত্যুদণ্ডটা হচ্ছে গিয়ে প্রপার মিনিংটা হচ্ছে হারাই ফেলে, ওই জায়গা থেকে আমরা প্রুফ করব যে আজকে বাংলাদেশে মৃত্যুদণ্ড হচ্ছে বাতিল করা উচিত। এখন দেখেন ফার্স্ট আর্গুমেন্ট, আজকে আমাদের ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে আপনার বিচার ব্যবস্থা সংশোধন। স্যার আপনি থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রিতে এক্সিস্ট করেন, ওখানে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা রাজনৈতিক জিনিস প্রত্যেকটা ডিসিশন হচ্ছে বার্ডেনাইজ, আপনার জনশক্তি হচ্ছে গিয়ে কখনো ইউজ হয় না, নেসেসারি জনশক্তি যে দলটাকে হচ্ছে গিয়ে রেস করে দেয় ওরা হচ্ছে গিয়ে ওদের ইচ্ছা মতো কাজ করে। লাইক এক্সাম্পল, আপনি কোন একটা দল আপনি হচ্ছে গিয়ে এখন ওই ক্ষমতায় আসছেন, আপনি তার আগে অপোনেন্ট দলকে আপনি হচ্ছে গিয়ে ইচ্ছা মতো হচ্ছে ইয়ে করতেছেন, বাট বিচার শক্তিটা বিচার ব্যবস্থাটা সংসদে এখানে হয় যেখানে কিনা আপনি আপনার আইন শৃঙ্খলা বা বাহিনীকে আপনার কমিশন গুলাকে ঠিক করতে পারতেছেন না, আপনি নেসেসারি ওই পরিমাণ তথ্য কালেক্ট করতে পারতেছেন না, আপনি যে জায়গায় পাইতেছেন মানে একটা তথ্য পাইছেন ওটাকে হচ্ছে ভেরিফাই না করে আপনি শাস্তি দিয়ে দিতেছেন, ওই পার্টিকুলার সাইড থেকে আপনি যখন মৃত্যুদণ্ডটা বাতিল করে আপনার ওই জিনিসগুলোর উপর নজর দিবেন, আপনার বিচার ব্যবস্থাটা সংশোধন হবে। এখন বিচার ব্যবস্থার জন্য আপনি হচ্ছে মৃত্যুদণ্ডটা কেন বাতিল করবেন, মৃত্যুদণ্ডটা বাতিল করে আপনি হচ্ছে গিয়ে অল্টারনেটিভ হিসেবে সিজিএস সিস্টেমটা হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন। সিজিএস সিস্টেমের মেকানিজম পরে আসতেছে। আজকে আমাদের সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে আপনার রাজনৈতিক ও শ্রেণী বৈষম্যমূলক শাস্তি কমে আসবে। এখন দেখেন এই রাজনৈতিক আর শ্রেণী বৈষম্যমূলক শাস্তিগুলো হচ্ছে দেখতে কিরকম। আপনি একটা ওয়ার্ল্ডে ধরেন আপনি এক্স ওয়াই জেড সরকার, আপনি আপনার এগেনস্টে যে দলটা হচ্ছে এক্সিস্ট করে বাংলাদেশের মতো রাষ্ট্রে লাইক বিএনপি, আওয়ামী লীগ এক্সেট্রা এক্সেট্রা, ওখানে আপনি যখন ক্ষমতায় আসেন আপনি আপনার এগেনস্টে যে দলটা আছে ওই দলটার উপর বিভিন্ন ধরনের ভুল ক্লেম গুলো তুলেন, ক্লেম তুলি বলেন যে ভাই হচ্ছে এটা করছে ওইটা করছে, ওরে আজকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, না হলে হচ্ছে ওয়ার্ল্ডটা হচ্ছে গিয়ে বার্ডেনাইজ হয়ে যাবে। মানে ভুল ইনফো গুলা তুলে আপনি যখন ক্লেম তুলে আজকে আপনি শ্রেণী বৈষম্য এবং রাজনৈতিক জিনিসগুলো হচ্ছে গিয়ে বার্ডেনাইজ করেন, আপনার অপোনেন্ট যে দলটা নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে যখন আপনি হচ্ছে মৃত্যুদণ্ড দেন, এই পার্টিকুলার সাইড থেকে আমরা মনে করি আজকে আমি যখন মৃত্যুদণ্ড জিনিসটা রাখবো না, আপনার রাজনৈতিক ও শ্রেণী বৈষম্যমূলক শাস্তিটা কমে আসবে। এখন আসি সিজিএস সিস্টেমটা দেখতে কিরকম। সিজিএস সিস্টেমটা আপনার ফার্স্ট অফ অল সিজিএস সিস্টেমে বলাই আছে আপনি ওই যে ভিকটিমটা আছে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে এমন একটা প্রসেসের মধ্যে নিয়ে যাবেন যেখানে আপনার হচ্ছে লং টার্ম সলিউশনটা আসবে। শেষ করতেছি, আজকে আমার লং টার্ম সলিউশনটা আসবে, আপনার হচ্ছে ভিকটিমটা সংশোধন হতে পারবে, এবং লাস্ট অফ অল এই যে ভিকটিমটা সংশোধনের জন্য আমরা অল্টারনেটিভ হিসেবে দেখা যাবো এই মানুষটাকে হচ্ছে যাবতীয় কারাদণ্ড দিবে। বাকি জিনিসগুলো আমার নেক্সট স্পিকার এসে বুঝে যাবে। থ্যাংকস। অসংখ্য ধন্যবাদ আমাদের আলামিনকে। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের অপোজিশন টিমের এলো আব্দুল্লাল কাফিকে তাদের প্রস্তাবের বিরোধিতা করার জন্য। ফ্লোর প্রদান করা হচ্ছে আব্দুল্লাল কাফিকে। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস।
ডিবেট স্টার্ট ইন 1, 2 and 3। ধন্যবাদ স্পিকার, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্পিকার, আজকে সংসদে মোশনের বিষয় যেটা সিলেক্ট হয়েছে সেটা হলো এই সংসদ বাংলাদেশে মৃত্যুদণ্ড বাতিল করবে। স্পিকার, আজকে আমরা আমাদের অপোজিশন, আমাদের গভ সাইড থেকে কিছু অ্যাকুজেশন দেখা যায়, কিন্তু স্পিকার আজকে আমি আর কিছু অ্যাড করতে চাই। স্পিকার, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভটা কেমন এইটা দেখতে চাই। স্পিকার, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ যেখানে অপরাধ, বিশেষ করে ধর্ষণ, শিশু নির্যাতন, হত্যা ইত্যাদি জঘন্যতম অপরাধ স্পিকার নিয়মিত ঘটতেছে এবং অনিয়ন্ত্রিত ভাবে এটা চলে আসতেছে। স্পিকার, এখন এই বাস্তবতায়, কঠিন বাস্তবতা এসে স্পিকার আপনি কিছুতেই বলতে পারেন না যে আপনি মৃত্যুদণ্ড বাতিল করবেন, এটা একটা অপরিহার্য হয়ে উঠেছে। স্পিকার, স্পিকার এবার যদি বলেছে যে মৃত্যুদণ্ড কাদের দেওয়া হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বা কাদের দেওয়া হয়। স্পিকার, হত্যা করলে, ইচ্ছাকৃত কাউকে হত্যা করলে 302 ধারা অনুসারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ধর্ষণ ও ধর্ষণের ফলে মৃত্যু হলে, ধর্ষণের ফলে যদি ভিক্টিমের মৃত্যু হয় তাহলে ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। স্পিকার, রাষ্ট্রবিরোধী কাজ করলে, সন্ত্রাসবাদ, জঙ্গিমূলক কাজ করলে সেটার উপর ভিত্তি করে তাকে মৃত্যুদণ্ড দেয়। স্পিকার, এটার উপর একটা লং প্রসেস এবং এটা যে বিচারিক ব্যবস্থা আছে সেটাও মানুষকে বিচারিক ধাপে ধাপে হয়ে সেটার পরে একটা রেজাল্ট আসে যে মৃত্যুদণ্ড। এটা এমন না যে আজকে আপনি অপরাধ করছেন কালকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এটা অনেক সময় ধাপে সাপেক্ষ এবং সেটার পরে আপনার প্রসেসটা হওয়ার পরে আপনাকে আউটকামটা দেওয়া হয় যে এখানে মৃত্যুদণ্ড হবে। স্পিকার, আজকে আমাদের অপোজিশন থেকে কিছু কথা আসে, তারা আজকে প্রথমেই তাদের পিএম এসে বলে যে তারা চুরি ডাকাতি এইসব অপরাধের উপর মৃত্যুদণ্ড বাতিল করবে, এটার উপর ডিবেট করে যায়। স্পিকার, মৃত্যুদণ্ড কিন্তু চুরি ডাকাতি বা ছোটখাটো অপরাধের মূলক করা হচ্ছে না, যাকে তাকে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হচ্ছে না। স্পিকার, বাংলাদেশে কাদের মৃত্যুদণ্ড সেটা হয়তো তারা জানি না। স্পিকার, তারা বলে যায় যে মৃত্যুদণ্ড বিচারিক ব্যবস্থা নট জাস্টিফাইড। তারা আরো বলে যে প্রতিশোধমূলক জিনিস তারা বাদ দিবে এবং পুনর্বাসন করবে। স্পিকার, তারা জিনিস এখন এখানে যে আপনি ধর্ষণ করছেন বলে আপনাকে ধর্ষণ করছেন, স্পিকার আপনাকে একটা শাস্তি দেওয়া হচ্ছে, যে এটার মূলত কারণটা হচ্ছে যাতে আপনার একটা মরাল সৃষ্টি হয় সমাজে, যে এই অপরাধের একটা শাস্তি আছে যাতে অন্য কেউ সাহসটা না পায় যে অপরাধটা করা, সেটার পার্সপেক্টিভে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন। স্পিকার, আপনার সেই অবস্থান বুঝতে হবে যে আপনি কাদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছেন এবং সেই ভিকটিমকে, যার ভিকটিমের উপরে তার আপনি যে অপরাধীকে শাস্তি দিচ্ছেন। এখন যে আপনি ধরতে পারেন একটা উদাহরণস্বরূপ, স্পিকার একজন ধর্ষণের ভিকটিম অবস্থায় যে ধর্ষণ করেছে এবং দেন হত্যা করেছে তার পার্সপেক্টিভটা দেখে তারপর আপনি শাস্তিটা দিচ্ছেন। যদি আমি নিজের দলীয় আর্গুমেন্টে আসি, আমাদের প্রথমে আর্গুমেন্টটি হবে ন্যায় বিচারের চূড়ান্ত রূপদান, দ্বিতীয়টি হবে রাজনৈতিক পালাবদল, তৃতীয়টি হবে জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় বিরোধী শাস্তির বিরুদ্ধে বার্তা, চতুর্থটি হবে অপরাধ দমনমূলক প্রতিরোধমূলক ব্যবস্থা। আমি যদি প্রথমে আর্গুমেন্ট আসি, ন্যায় বিচারের চূড়ান্ত রূপদান। স্পিকার, আমি যদি একটা ওয়ার্ল্ড চিন্তা করি যেখানে আপনি মনে করেন যে বাংলাদেশে, আপনি আগে ধরে নিতে হবে যে আমি বাংলাদেশের পার্সপেক্টিভের কথাটা বলতেছি, আমি বাংলাদেশের পার্সপেক্টিভ হচ্ছে যেখানে আপনি ধরলাম যে মৃত্যুদণ্ড নেই। এখন স্পিকার, একটা অপরাধী যে চিন্তা করেছে আমি এখন ধর্ষণ করব, তো আমার কি দেশে এখন আইন কি, হয়তো আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তো আমাকে যাবজ্জীবন দেওয়া হবে। এখন হয়তোবা সে একটা আমরা জানি যে বাংলাদেশের পার্সপেক্টিভটা কেমন, যেখানে পলিটিক্যাল কত পাওয়ার আছে, সো তার হয়তো বা কোনো পলিটিক্যাল লিঙ্ক আছে, সো তাকে কি সে ধর্ষণ করেছে সেটা বাইরে এসেছে, তো এখন তাকে যাবজ্জীবন দেওয়া হলো। আউটকামটা কি, 2 দিন পরে, 2 বছর বা 1 মাস জেল খাটার পরে তার কানেকশন বের করে সে আবার দেশের বাইরে চলে আসলো, আবার যা করেছে তাই করলো। এমন একটা পার্সপেক্টিভে বাংলাদেশের পার্সপেক্টিভ যেটা একটা রেগুলার বিষয়, সেই সব জায়গাকে আপনি বলতেছেন যেখানে মৃত্যুদণ্ড বাতিল করবেন, যেখানে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা, যেখানে 2 বছর বা যাদের যাবজ্জীবন পুরো লং টাইম হওয়ার কথা, সেখানে তার 2 বছর কি 2-3 মাস পর বের হয়ে যাচ্ছে, সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে যেখানে আপনি মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবনের দিকে ফোকাস করবেন? অথবা তারা একটা বলে যায় যে সিজিএস পদ্ধতি, যেখানে লং টার্ম প্রসেস এবং যেখানে যাবজ্জীবনকে তারা প্রাধান্য দিয়েছে, তারা সেটা বলে যায়। যেখানে আপনার মতো দেশটা হলো পার্সপেক্টিভ বাংলাদেশ, তারা সিজিএস পদ্ধতি বলছে, যারা কোন দেশের পার্সপেক্টিভ সেটা হয়তো তারা জানে না। তারা এমন একটা দেশ চিন্তা করতেছেন না যেটা বাংলাদেশ, আপনি বিদেশি কোনো দেশ চিন্তা, আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ দেখতেছেন যেখানে অপরাধমূলক জিনিসটা কতটা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে ধর্ষণ, শিশু নির্যাতন, আমরা যে ওয়ার্স্ট কেস গুলো আছে সেটার বিরুদ্ধে আমরা মৃত্যুদণ্ড দিচ্ছি, না যে আমরা চুরি ডাকাতি করছে বা বাসায় এসে একটা কিছু চুরি করে নিয়ে গেছে সেটার বিরুদ্ধে আমরা মৃত্যুদণ্ড দিচ্ছি। আমরা মৃত্যুদণ্ড দিচ্ছি হত্যা বা জঘন্যতম অপরাধ, যেগুলোর সমাজে কোনো ক্ষমা নেই, আপনার সাধারণ মানুষ যেগুলোকে হেড করে একটা অপরাধী, যখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনি একটা অপরাধ করছেন যেটার ক্ষমা নেই, সেটার বিরুদ্ধে আপনি যখন করতেছেন, সেটার বিরুদ্ধে যখন সেটার বিরুদ্ধে হচ্ছে, তখন আপনারা দেখছেন স্পিকার আপনার সেটার বিরুদ্ধে করছেন, নট অনলি যে আপনি কোনো ছোটখাটো আর্গুমেন্টের বিরুদ্ধে। স্পিকার, আমি যদি দ্বিতীয়তে আসি, রাজনৈতিক পালাবদল। স্পিকার, এখন দেখেন আপনি যদি আমাদের আগের সরকারের কথা চিন্তা করেন, যে শেখ হাসিনা, এখন মনে করেন স্পিকার যে আজ না হয়তো কাল, আজকে আওয়ামী লীগ নেই, হয়তো আপনি আসছে আপনি নতুন দেশের নিয়ম করলেন যে আপনি ফাঁসি দিবেন না, মৃত্যুদণ্ড দিবেন না। স্পিকার, আমরা জানি যে আগামী সরকারি দলের শেখ হাসিনা সে কি করে গিয়েছে, কতগুলো মানুষকে হত্যা করে গিয়েছে। এখন আপনি কি করতেছেন, এই আইনটা তৈরি করে দিয়েছেন যে মানুষ বাতিল করে মৃত্যুদণ্ড দিচ্ছেন, অথবা তাকে জেলে দিলাম। এখন স্পিকার তাকে শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে জেলে দিলাম, দেন কি হবে, যখন যে স্পিকার আবার যে আওয়ামী লীগ আসবে না ক্ষমতা, এটা তো কোনো গ্যারান্টি নেই। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে,
তখন কি হবে, তারা শেখ হাসিনাকে বের করবে, তারা যতগুলো অপরাধ ছিল সব মুছে দিবে, তার সেই অপরাধগুলো মুছে দিবে। এটাই তো বাংলাদেশের পার্সপেক্টিভ। আমাদের বিচার ব্যবস্থাটা সেইরকম প্রসিদ্ধ না। সো আপনার আউটকামটা কি? আপনি যেটা কমাতে যাচ্ছেন, যেটা মানবাধিকার দিক লঙ্ঘন, মানবাধিকার দেখাতে যাচ্ছেন, সেখানে উত্তর কি হচ্ছে, এটা আরো খারাপ হচ্ছে। এটার জন্য আমরা বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে বর্তমানে অন্তত মৃত্যুদণ্ডটা বাতিল করার কোনো অযৌক্তিক লজিক না। মানসিক 15 সেকেন্ড চেঞ্জ। স্পিকার, আমাদের দেশের মূল ভিত্তিটা হলো যে এখানে অপরাধ বেশি, সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে মৃত্যুদণ্ড বাতিল করবে? আমার স্পিকার, মানবাধিকার যে ভিকটিম, তার দিকে আপনি না তাকায় একজন হত্যাকারী বা একজন ধর্ষকের দিকে আপনি তাকাচ্ছেন। আর মাস স্পিকার, আমাদের অপোজিশন টিম আজকে প্রথম বক্তা আজকে দেখাই যেতে পারে না যে মৃত্যুদণ্ডটা কাদের দেওয়া হচ্ছে বা তারা চুরি ডাকাতের জন্য দেওয়া হচ্ছে না। তো মাস স্পিকার, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের এলো আব্দুল্লাহ আল কাফিকে। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখলাম কিভাবে একজন আরেকজনের বিরোধিতা করে গেল। এইবার আমরা দেখব তার উত্তর হিসেবে আমাদের ডিপিএম কি বলে যায়। ফ্লোর প্রদান করা হচ্ছে আমাদের ডিপিএম তাজওয়ারকে। Am I audible? Yes. Okay. Starting my speech in 3, 2, 1. মাননীয় স্পিকার, আমাদের এলো যে কথাগুলো বলে যায় যে কারণে আসলে মৃত্যুদণ্ডটা দেওয়া হয়, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু এগ্রি করি তাদের সাথে, যে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে, দর্শন করলে। হ্যাঁ, আমরা এগ্রি করি যে এই ক্ষেত্রগুলোতে আপনার মৃত্যুদণ্ডটা দেওয়া আছে। বাট আপনার বুঝতে হবে যে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনার বিচার ব্যবস্থা যে ডাউনফল কিংবা ডাউনগ্রেড আছে, কিংবা আপনার তদন্তের মতো জিনিসগুলো যে ভালোভাবে হচ্ছে না, কিংবা আপনার তদন্তটা যে আপনার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, সেটা আপনাকে বুঝতে হবে। এখন আপনার একটা রাজনৈতিক দলের লোক যদি আপনার অন্য একটা লোকের বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ দেয় যে সে হত্যা করছে, তাহলে আপনার ওই রাজনৈতিক পাওয়ারটা খাটায় কিন্তু সে তদন্তটাকে আসলে ভুল তদন্তের মাধ্যমে কিন্তু সে তাকে আসলে আপনার একটা শাস্তি দেওয়া যেতে পারে। এখন আপনার এই ইচ্ছাকৃতভাবে হত্যা করলে, দর্শন করলে আপনার যে বিষয়গুলোকে আপনি শাস্তি হিসেবে দিচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু খুবই রাইট। বাট আপনার বুঝতে হবে যে বাংলাদেশের মধ্যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন আপনার তদন্তটা ঠিক মতো হচ্ছে না, কিংবা আপনার বিচার ব্যবস্থার যে একটা ডাউনফল আছে কিংবা ফল্ট আছে, এই জিনিসগুলোকে প্রেক্ষাপটে রেখে আপনার বুঝতে হবে যে আপনার এই জিনিসটাকে আপনার আসলে মৃত্যুদণ্ডটা যে আসলে জাস্টিফাইড, ওই লোকটা যে আসলে দোষী, ওটা কিন্তু আসলে আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ লেন্স থেকে আসলে একটা সাধারণ মানুষ হিসেবে আপনি কখনো বুঝতে পারবেন না যে ওটা আসলে ও আসলে দোষী ছিল। কারণ আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আসলে একটা নির্দোষ লোককে আসলে দোষী বানায় আর তাকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। আপনি যদি একটা রিপোর্ট দেখেন, সেখানে আপনার বলা হচ্ছে যে গত 10 বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের 20% কিন্তু পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হয়েছিল। এক্ষেত্রে বোঝা যায় যে আসলে আপনার যে একটা বিচার ব্যবস্থা যে ডাউনগ্রেডটা আছে, বাংলাদেশে যে তদন্তের একটা ঘাটতি আছে, ওটার মাধ্যমে বোঝা যায় যে আসলে আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা যে নির্দোষ, অনেক ক্ষেত্রে নির্দোষ হতে পারে। আপনার ওই নির্দোষ লোকগুলোকে যখন আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আসলে কিন্তু ওটা আপনার বিচার ব্যবস্থা কিন্তু সংশোধন হয়ে উঠতে পারবে না। বাট আপনার যখন বাংলাদেশে মৃত্যুদণ্ডটা বাতিল করা হবে, আমরা কিন্তু অলরেডি দেখা যায় মৃত্যুদণ্ডের বদলে আপনি কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষের কিন্তু মারা যেতে হবে। আপনি যদি তাকে যাবজ্জীবন দিয়ে থাকেন, তাহলে কিন্তু সে এট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু আসলে ওই কারাগারে মারা যাবে। আপনি বিচারের আওতায় এনে তাকে মেরে ফেলার দরকার নাই। আসলে আপনি যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে তাকে ওই আলটিমেট শাস্তিটা আপনি দিতে পারতেছেন। বাট আমাদের ওয়ার্ল্ডের বেস্ট কেস সিনারিওটা হচ্ছে, আমাদের ওয়ার্ল্ডে যদি কোনো লোক পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হয়, তাহলে বিচার বিভাগ সেটা সংশোধন করে আসতে পারে। বাট আপনার ওয়ার্ল্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা যদি নির্দোষ প্রমাণিত হয়, সেটা আপনি সংশোধন করে আসতে পারেন না। এবং তাদের ফার্স্ট আর্গুমেন্ট ছিল যে ন্যায় বিচারের একটা চূড়ান্ত ন্যায় বিচার একটা প্রতিষ্ঠিত হবে, যে তারা বলে যে যাবজ্জীবন কারাদণ্ড দিলে রাজনৈতিক পাওয়ার কাজে লাগাইছে আসলে সে বের হয়ে আসবে। আসলে আপনাদের ওয়ার্ল্ডও সেম কেস সিনারিওটা আসে, যে আপনাদের ওয়ার্ল্ডও ওই লোকটাকে যখন একটা লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরও আপনার ওই লোকটা যদি রাজনৈতিক পাওয়ার থাকে, সে কিন্তু আসলে ওই রাজনৈতিক পাওয়ারটাকে খাটায় মৃত্যুদণ্ড না নিয়ে কিন্তু সে আসলে বের হয়ে আসতে পারে। এমন অনেক উদাহরণ কিন্তু আপনি দেখবেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, বাট সে কিন্তু বাইরে বিদেশে বসে আছে জাস্ট বিকজ অফ তার রাজনৈতিক পাওয়ার আছে। দ্যাট মিনস কি, এটা একটা মিউচুয়াল কনভারসেশন যে আপনার রাজনৈতিক পাওয়ার কাজে লাগায় আপনার আসলে জিনিসগুলাকে আপনি রাজনৈতিক পাওয়ার কাজে লাগে আসলে আপনি ন্যায় বিচারটাকে আসলে প্রতিষ্ঠিত করতে পারতেছেন না। বাট রেদার আপনার জেনারেল পিপলের কেস থেকে আসলে আমাদের ওয়ার্ল্ডে বেস্ট কেন? কারণ আমাদের ওয়ার্ল্ডে আপনি আসলে জেনারেল পিপলের যদি মিথ্যা মামলার আসামি হয়ে যদি মৃত্যুদণ্ড পায়, সে যদি পরবর্তী নির্দোষ প্রমাণিত হয়, সেটার ক্ষেত্রে আসলে আপনার যে সংশোধন, বিচার ব্যবস্থার যে একটা সংশোধন হওয়া দরকার ছিল, সেটা আপনার ওয়ার্ল্ডে হচ্ছে না, রেদার আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে। এখন আমাদের ওয়ার্ল্ডে ফার্স্ট অফ অল আর্গুমেন্ট ছিল যে বিচার ব্যবস্থা সংশোধনমূলক হবে। আসলে বিচার ব্যবস্থাটা সংশোধনমূলক হবে বলতে আমরা বোঝাতে চাচ্ছি আপনার বিচার ব্যবস্থার যে অপরাধীরা যে আপনার একটা ভুল করছে, তাকে আমরা সংশোধনমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবো, যে আপনার সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যাবো। আপনার বাংলাদেশ
থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হলো আপনার বাংলাদেশে কিন্তু সিজিএস সিস্টেম স্টিল এক্সিস্ট করে। আপনার সিজিএস সিস্টেমটা এমন না যে আপনার পুরোপুরি একেবারে খারাপ অবস্থা আছে, আপনার সিজিএস সিস্টেম কিন্তু স্টিল কাজ করতেছে। বাট আপনার সিজিএস সিস্টেমটাকে যদি আপনি আরেকটু ইমপ্রুভ করে যদি এই কাজগুলোকে সাজা যাইতে পারেন, ওই একটা অপরাধীকে আপনি যদি সংশোধন করতে পারেন, তাহলে বাংলাদেশের মধ্যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, জনবহুল কান্ট্রিতে আসলে আপনার ওই মানুষগুলোর পটেনশিয়ালিটি যদি আপনি তুলে আনতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনারই লাভ হচ্ছে। এবং দ্বিতীয়ত আপনার রাজনৈতিক ও শ্রেণী বৈষম্যমূলক শাস্তি কমে আসবে। এটা আমার রাজনৈতিক ও শ্রেণী বৈষম্যমূলক শাস্তি কমে আসবে বলতে, আপনার যখন একটা রাজনৈতিক দল, যখন আপনার একটা রাজনৈতিক দলের কর্মীকে যখন মিথ্যা মামলা দেয়, ওটার মিথ্যা মামলার মাধ্যমে যে শাস্তিগুলো হচ্ছে, ওগুলো যখন মৃত্যুদণ্ডের মতো যখন আপনার শাস্তি আদায় করার জন্য ওই রাজনৈতিক দলটা কাজ করতেছে, তখন এগুলো আসলে কমে আসে। এবং তৃতীয়ত আমার বিচার ব্যবস্থা উন্নত হবে, কারণ আপনার বাংলাদেশের মতো কান্ট্রিতে আপনার যখন অনেক ক্ষেত্রে তদন্তের ঘাটতি থাকে এবং তদন্তের মধ্যে ভুল থাকে, সে কারণে আপনি কখনো শিওর না যে ওই লোকটা আসলে নির্দোষ ছিল না। বাট পরবর্তীতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আমরা বলতেছি না সব ক্ষেত্রে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ নির্দোষ হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে। এখন এইসব কেস থেকে আসলে অপোজিশন সাইড থেকে আমাদের সাইডটা বেটার। আমরা যখন একটা অল্টারনেটিভ মডেল দেখা যায় যে আপনার বাংলাদেশে মৃত্যুদণ্ডটা বাতিল করে আপনার মৃত্যুদণ্ডের বদলে যে যাবজ্জীবন কারাদণ্ডটা আছে ওটাকে আমরা সর্বোচ্চ কাতারে আনবো, যে মৃত্যুদণ্ড এখন যেহেতু সর্বোচ্চ শাস্তি, এখন আমাদের মডেল হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ শাস্তি। আমরা যখন গুরুতর কোনো অপরাধ করবে তাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, সেখানে সংশোধনমূলক ভাবে সে আসলে সিজিএস সিস্টেমের আন্ডারে গিয়ে সে কিন্তু আসলে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে। না হলেও কি সে কিন্তু আসলে মৃত্যুদণ্ডের মতো জিনিসগুলোর থেকে বের হয়ে আসে আপনার যাবজ্জীবন কারাদণ্ড কাটাচ্ছে। আসলে পরবর্তীতে সে যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে বিচার ব্যবস্থা যে একটা ভুল ছিল সেটা সংশোধন করার একটা পসিবিলিটি থাকে। ধন্যবাদ মানস স্পিকার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ডিপিএম তাজওয়ারকে। এইবার আমরা ফ্লোর প্রদান করছি আমাদের ডিএলও তৌফিকুর রহমান সোহানকে তার বক্তব্য দেওয়ার জন্য। Am I audible? Yes. Starting my speech in 3, 2, 1. দেখেন স্যার, আজকে বিজ্ঞ প্রতিপক্ষের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সমস্যা হলো তারা হোল পুরো ডিবেটটাই করে গেছে নিরাপরাধ মানুষদের কি হবে এইটা নিয়ে। কিন্তু যারা আসল অপরাধী, যারা হাতে নাতে ধরা পড়ছে, যারা প্রমাণিত অপরাধী, এইসব ঘৃণ্য অপরাধগুলোর জন্য তাদের কি হবে এমন কোনো কেস তারা আজকে দেখাইতেই পারে নাই। তারা দেখে যাবজ্জীবন কারাদণ্ড বা এইসব জিনিস যেগুলো অলরেডি এক্সিস্টিং করে বাট ফেইল্ড। এবার এদের প্রথম কথায় স্যার, তারা আমাকে যদি দেখাই যায়, তাদের কথা শুনে মনে মৃত্যুদণ্ড দেওয়া খুব একটা ইজি প্রসেস, এটা আপনার নামে মামলা দিলে আপনার মৃত্যু হয়ে যাবে। স্যার কখনো এমন না, মৃত্যুদণ্ড খুবই একটা লেন্দি প্রসেস। বাংলাদেশের মতো একটা দেশে, যে দেশে মৃত্যুদণ্ড প্রথমে কোর্ট, দেন হাইকোর্ট, দেন সুপ্রিম কোর্ট, এইসব জায়গায় যেতে হয়। স্যার তারা একটা নিরাপদদের অনেক একটা কনসার্ন দেখাইলো। স্যার আপনি দেখেন, আপনি যদি আসলে নিরাপরাধ হন, আপনার কিন্তু একটা চান্স আছে যে আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আপনি শাস্তি থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু স্যার যারা হাতে নাতে ধরা পড়ে, যে অপরাধী গুলো একবারে প্রকাশ্যে প্রমাণিত অপরাধী, ওই অপরাধীগুলোর কাছে কিন্তু সুযোগ নাই এই জিনিসটা পাওয়ার। ফলে তাদের যে শাস্তি, তাদের যে প্রাপ্য শাস্তি, তারা কিন্তু এটা পাইতে আমাদের ওয়ার্ল্ডে, ওই ওয়ার্ল্ডে নাই। এবার আপনি আসেন, তারা বললো তারা যাবজ্জীবন কারাদণ্ডের ফলে একটা ব্যক্তি জেলে পচে মরবে। স্যার আপনি দেখেন, তারা হয়তো যাবজ্জীবনের ধারণাটা রাখে না। স্যার বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কিন্তু মৃত্যু জেলে মরে পচা না। স্যার বাংলাদেশে আগে যাবজ্জীবন ছিল 14 বছর, এখন 30 বছর করা হয়েছে, যে আপনি অর্থাৎ আপনি জেলে পচে মরতেছেন না। কিন্তু স্যার দেখেন, আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে যখন একটা অপরাধী জানতেছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, সে যত খারাপ অপরাধী করুক না কেন, তখন সে কি করবে? তখন সে ধরেন একটা বড় লোকের ছেলে বা একটা রাজনৈতিক পরিবারের, অনেক বড় পরিবারের ছেলে, একটা বিশাল রাজনৈতিক ব্যাক পাওয়ার আছে, সে কি করবে? একটা অপরাধ করবে, জেলে যাবে, আবার রাজনৈতিক পাওয়ার খাটিয়ে বা যেভাবে হোক সে জেল থেকে বেরোয় আসলে কি হবে? সে আবার অপরাধটা করবে, আবার এই জিনিসটা কন্টিনিউয়াস থাকবে, অর্থাৎ অপরাধটা চলতেই থাকবে। আপনার ভিকটিম জীবনে স্যাটিসফ্যাকশন পাবে না এই পরিস্থিতিতে। এখন দেখেন, একটা বড় লোকের ছেলে আবার সে অপরাধ, একটা ঘৃণ্য অপরাধ করছে, বাট সে ধরা খাইছে। ধরা খাওয়ার ফলে কি হইতেছে? আমরা বললাম সবাই ধরা খায়, বাট 5-10 জন ধরা খাইতেছে, তার ধরা খাইলে কি হইতেছে? তাদের ফাঁসিটা নিশ্চিত হইতেছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ সবাই সচেতন, আমরা সবাই জানে, সবাই এর বিরুদ্ধে কথা বলবো, ফলে তাদের ফাঁসিটা নিশ্চিত হইতেছে। ফলে যে ভিকটিম স্যাটিসফ্যাকশন আমাদের ওয়ার্ল্ডে বেটার তাদের ওয়ার্ল্ড থেকে। স্যার আপনি এবার দেখেন, তারা বলে গেল যে যাবজ্জীবন দেওয়ার মাধ্যমে আপনি একটা ভুল সংশোধন করার সুযোগ দিলেন। স্যার আপনি একবার চিন্তা করেন, আপনি যদি শেখ হাসিনা বা যে আওয়ামী লীগের দোসররা, যারা জুলাই বিপ্লবে আমাদের শিক্ষার্থীকে এতগুলো শিক্ষার্থী মেরেছে, বিশাল গুরুতর অপরাধ করছে, ওই অপরাধীগুলোকে আপনি অনেক কষ্টে দিচ্ছি ফিরিয়ে আনলেন, কি করলেন? যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, ফাঁসি দিলেন না। তাহলে তাদের যে ভিকটিম স্যাটিসফ্যাকশন বা জাস্টিস প্রাপ্ত হওয়া, এটা কই স্যার? তাদের ওয়ার্ল্ডে এই জিনিসটা নাই। অর্থাৎ আমাদের ওয়ার্ল্ডে জিনিসটা আছে, আমাদের ওয়ার্ল্ডে তাদের থেকে অনেক বেশি। স্যার আপনি চিন্তা করেন,
বাংলাদেশ এমন একটা দেশে ক্রাইম রেট অনেক বেশি স্যার, আপনার দেশে ক্রাইম রেট অনেক বেশি। আপনার ছোট ছোট বাচ্চারা অপরাধ করে, অনেক সময় খুনও করে, তাদেরকে একটা ভয় দেখানো লাগবে, তাদেরকে একটা জিনিস দেখানো লাগবে, না তুমি যদি অপরাধ করো তোমার জন্য শাস্তি আছে, তোমার জন্য শাস্তি আছে। ফলে যে 10, 20, 30 জন হইলেও কিন্তু অপরাধ থেকে পিছিয়ে আসতেছে। হ্যাঁ, এটা আমি মানতেছি, বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনার কখনোই অপরাধ শূন্য করে নামায় আনা সম্ভব না, এটা আমরাও মানি। কিন্তু আপনি সর্বোচ্চ আপনি প্রতিরোধ করতে পারতেছেন, অনেক বেশি কমাইতে পারতেছেন এই ফাঁসি বহাল রাখার মাধ্যমে। কিন্তু যখন আপনি ফাঁসি বহাল রাখবেন না, তখন কিন্তু অপরাধটা বাইরে যাবে, কারণ একটা স্কোপ বাইরে যেতেছে, না আমি তো ফাঁসি দিলে আমার মরতাছি না। ফলে অনেকে এমন করবে যে ধর্ষণ আবার হত্যা করবে, ধর্ষণ করে আবার হত্যা করতেছে, জানার পরে যে না আমি তো মরতেছি না, আমি হত্যা করে ফেলে আমার বিরুদ্ধে কিছু না বলতে পারে, তেমন কিছু। এই প্রবণতা বৃদ্ধি পাবে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। এবারটা কেস দেখায় স্যার, তাদের ওয়ার্ল্ডে অপরাধ প্রবণতা আরো বেশি বৃদ্ধি হবে কিভাবে দেখেন স্যার, যখন আপনি দেখবেন যে আপনার বড় লোকের ছেলে বা রাজনৈতিক ব্যক্তিবর্গের ছেলে আপনার ধর্ষণ করে আপনার অনেক বড় ক্ষতি করে, আপনার আব্বা আব্বুকে বা ফ্যামিলি মেম্বারকে মেরেও জেল থেকে বেরিয়ে আসতে পারে, তখন আপনার কি হবে, আপনার মধ্যে একটা রিভেঞ্জের চেতনা আসবে, না ওকে আমার মারতে হবে, ফ্যামিলিকে মারছে। ফলে আপনার যে অপরাধ কমানোর প্রবণতা ওটা কিন্তু তাদের ওয়ার্ল্ডে খুবই কম, আমাদের ওয়ার্ল্ডে অনেক বেশি, আমাদের ওয়ার্ল্ডে অপরাধ প্রবণতা বেশি কমতেছে। আমাদের ওয়ার্ল্ডে কি হইতেছে, আমাদের ওয়ার্ল্ডে মানুষগুলোর মধ্যে একটা ভয়, স্টিল ভয় আছে, অপরাধ সংখ্যা স্টিল কম, তারা কিন্তু এই যে অপরাধ ক্ষমতা কমের ফলে একটু অপরাধ কম করে, কিন্তু ওয়ার্ল্ড অপরাধ বৃদ্ধি। কেননা বাংলাদেশ ওয়ার্ল্ডের রাজনৈতিক অবস্থা খুবই অস্থিতিশীল, বাংলাদেশ আইন ব্যবস্থা খুবই ভালনারেবল, ফলে চাইলেই যে যাবতীয় কারণে তারা পার পেয়ে যেতে পারে স্যার। এবার আপনি দেখেন স্যার, আপনি এটার মাধ্যমে কি করতেছেন, আপনি যদি আইনটা ব্যান করেন তাহলে কি হবে, আপনি অপরাধীদের ছাড় দিয়েছেন এক প্রকার, না তুমি খুবই রয়েছে। কিন্তু যে ভিকটিম স্যাটিসফ্যাকশন, ভিকটিম কি, যা আপনি ধর্ষণের শিকার হয়েছেন, আপনাকে খুবই ভালনারেবল মারা হয়েছে, আপনি সর্বোচ্চ শাস্তি চান, শাস্তি চান ওই ব্যক্তির মৃত্যু, কিন্তু এটা আপনি পাইতেছেন না, পার ফলে কি হইতেছে, আপনার যে এটা ভিকটিমের যে জাস্টিস পা ওই জিনিসটা হইতেছে না। আপনি জাস্ট একবার চিন্তা করেন, আসিয়ার মতো একটা শিশুকে যখন ধর্ষণ করা হয়, তখন যে তাকে যদি ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতো, যে হাতে হাতে ধরা পড়া অপরাধ, তাহলে কি হইতো স্যার, তাহলে কিন্তু যে আসিয়ার মতো শিশু যে ঘৃণ্য জাস্টিস হইলো না স্যার, তাহলে কি হইতেছে, তাহলে স্যার কিন্তু আপনাদের একটা কোয়েশ্চেন ছিল, তারা হাতে হাতে ধরা অপরাধী তাদের কি হবে, এটার কোয়েশ্চেন নাই স্যার। আমাদের ওয়ার্ল্ড থেকে ফার বেটার, কেন আমাদের ওয়ার্ল্ডে স্থূল অপরাধ সংখ্যা একটু হলেও কম আছে তাদের ওয়ার্ল্ডের তুলনায়, তাই আমাদের ওয়ার্ল্ডটা তাদের থেকে বেটার স্যার। আপনারা আইন বিভাগের নিয়ে অনেক কথা বললো স্যার, হ্যাঁ আমাদের কথা এইটাই স্যার, আপনি আইন বিভাগকে সাজান, আপনি আইন বিভাগের সমস্যাগুলো ফাইন্ড আউট করেন, তাদের কাজ করেন, কিন্তু এই জন্য একটা চূড়ান্ত শাস্তি এটা আপনি কেন বাদ দিবেন স্যার? আপনার মৃত্যুদণ্ড আপনার অপরাধ কমাইতে পারে না, সেখানে যাবতীয় আপনার অপরাধ কিভাবে কমাবে এর কোনো মেকানিজম তারা দেখাইতে পারে না স্যার, পারে না স্যার। এই জন্য আমরা মনে করি আমাদের ওয়ার্ল্ডটা বেটার, কারণ আমাদের ওয়ার্ল্ডে স্টিল অপরাধ কমতেছে, একটা ভয় সংস্কৃতি আছে যেটা মানুষকে যেটা মানুষকে অপরাধ কিছুটা দূরে রাখতেছে, এবং তারা যে আইনে কনসার্ন দেখালে আপনি আইনে কাজ করেন, কেন আপনার এমন একটা জিনিস বাতিল করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ আমাদের ডিএলও তৌফিকুর রহমান সোহানকে। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের গভর্নমেন্ট হুইপের কাছে। ফ্লোর প্রদান করা হচ্ছে আমাদের গভর্নমেন্ট হুইপ মাহিরা দুঃখিত সাদাফকে। Am I audible? Am I audible? Yes. Okay, starting my speech in 3, 2, 1. ধন্যবাদ আজকের এই সংসদে আমাকে বক্তব্য প্রদান করতে যাওয়ার জন্য। আমি প্রথমে আমাদের গভর্নমেন্ট সাইড কি কি দেখাইছে আপনাদেরকে ডিবেটে এই পর্যন্ত সেগুলো আগে একটু বোঝা যায়। দেখার মানুষ আমরা শুরুতে বলছি আমাদের আর্গুমেন্ট আমাদের হচ্ছে রাজনৈতিক ফুললি একটা জিনিস বুঝাই গেছি যে না বাংলাদেশের যে বিচারের যে বিচার করার যে নিয়মটা আছে সেখানে মানুষ অনেক ফল্ট আছে, ওখানে অনেক লুপহোল আছে। বাংলাদেশের বিচার ব্যবস্থাটা এতটাই খারাপ স্পিকার যে কিনা কিছু বার্ডেনে কিছু রাজনৈতিক প্রবলেমের কারণে কি হয় এখানে যে কোনো মানুষকে কি মানে কি মৃত্যুদণ্ডের মতো অনেক জিনিস দিয়ে দেওয়া হয়। আমাদের গভর্নমেন্ট সাইড থেকে আমরা একটা জিনিস বুঝে গেছি ভালো করে যে জাস্ট এখানে আমাদের যে
বিচার ব্যবস্থাটা যে যার ব্যবস্থায় যে ফল্ট আছে জাস্ট এটা না, আমরা কিন্তু আরেকটা জিনিস দেখাইছি, আমরা একটা অল্টারনেটিভ দেখাই গেছি মানুষ স্পিকার। আমরা দেখাইছি যে কি যে আমরা এখানে মৃত্যুদণ্ড রাখবো না, আমরা মৃত্যুদণ্ড না রেখে এখানে আমরা কি করতেছি, আমরা যাবজ্জীবন কারাদণ্ড রাখতেছি। এন্ড আমরা এখানে সাথে কি রাখতেছি, আমরা এখানে রাখতেছি আমরা এখানে কমিউনিটি সার্ভিসের সিস্টেমটা রাখতেছি, যে একটা মানুষ যদি সেভাবে নিজে শুধরে ফেলতে পারে, একটা মানুষ যদি সেভাবে শুধরে ফেলতে পারে, তাহলে সে কমিউনিটি সার্ভিসের মাধ্যমে বিভিন্ন কাজ শিখে দেশের উন্নয়নে মৃত্যুদণ্ড দেওয়া হয় এইসব কিছুই। বাট মানুষ আমার এখন অপোজিশনের কাছে কিছু অপোজিশনের কিছু কথার কিছু প্রবলেম আছে। তারা আমাদেরকে বলছিল যে হইলো নাকি একটা মানুষকে নাকি যে নির্দোষ নাকি ভালো, এটা বলা যায়। বাট এখানে আমাদেরকে দেখানো, এখানে আমরা একটা লেন্থি প্রসেস হইলেও আলটিমেট পলিটিক্যাল পাওয়ার খাটাইয়া একটা নির্দোষ মানুষকে কিন্তু দোষী প্রমাণ করা যায়। নট জাস্ট ইট, আপনার ওখানে কিন্তু এখনো মৃত্যুদণ্ড আছে, তবে এখনো কি আপনার ওখানে ক্রাইম রেট কমতেছে না? ক্রাইম রেট তো কমতেছে না। আপনি জাস্ট বলতেছেন যে কি মৃত্যুদণ্ড না থাকলে মনে হয় ওই মানুষ বলে যে আমি একটা ধর্ষণ করছি, আমি এখন মেরে ফেললে আমার তো প্রবলেম না, আমার তো ফাঁসি হবে না। বাট আপনার যখন ফাঁসি হচ্ছে তারপরে কিন্তু সেম জিনিসটা হচ্ছে। এটা আমি কি দেখাচ্ছি যে তারা এখানে প্রুভ করতে পারতেছে না যে মৃত্যুদণ্ড না হলে যে এগুলো করা, মৃত্যুদণ্ড হইলে না হইলে যে ক্রাইম রেট কমবে, তারা এটা আমাদেরকে বুঝিয়ে দিতে পারে নাই। আমার কিছু প্রবলেম হয়েছে, আমি কি আবার শুরু থেকে স্টার্ট করবো না যেখানে শেষ করছিলাম ওখান থেকে বলবো? হ্যালো, আমাদের সম্মানিত বিচারকগণ যা বলবেন মানে তাই হবে। মেজবা ভাই বা আপনারা যারা আছেন একটু কাইন্ডলি যদি বলতেন, উনি কি আবার শুরু করতে পারবেন ভাই নাকি আপনি এখানে কন্টিনিউ করেন, আমরা শুনতে পাচ্ছি আপনার বক্তব্য পুরোটাই। আপনি যেখানে শুনতে কন্টিনিউ করেন। আপনি বলছিলেন যে কেন সেই মানুষগুলো আবার এই কাজগুলো করতে পারে না, ওখানে আবার কন্টিনিউ করেন, কেন নাই? আচ্ছা আচ্ছা, আপনি শুরু করতে পারেন। সো আমি এখন কোথা থেকে স্টার্ট করতাম? একদম শুরু থেকে শুরু করতাম? না, শুরু করতে হবে না, আপনি যতটুকু বলেছিলেন তারপর থেকে শুরু করেন। ওকে ওকে মানুষ স্পিকার, আপনি আমরা যেহেতু এখানে দেখতেছি যে এখানে আমি বলেই গেছিলাম একটু আগে যে এখানে আমরা ওনাদের ওয়ার্ল্ডে আমাদের ভালো করে দেখাই যেতে পারে নাই যে কিভাবে মৃত্যুদণ্ড থাকলেও ক্রাইম রেটটা কমবে। বাট আমরা একটা কিন্তু অল্টারনেটিভ ক্লিয়ারলি বুঝাই দিয়ে গেছি। কারণ আমাদের একটা কথা হচ্ছে মানুষ মৃত্যুদণ্ড দেওয়ার পর কার্যকর হয় না, এটাও টাইম নেই। সো পলিটিক্যাল পাওয়ার থাকলে সে এবার হয়ে আসতে পারে না। মানে একটা মৃত্যুদণ্ড দেওয়ার পর যে একটা মানুষ নির্দোষ মানুষ যখন একটা মানে জেলে গেল মৃত্যুদণ্ড হওয়ার আগ পর্যন্ত, বাট একটা লেন্দি কেস চলার পরও কি না হয় তার যে এটা পলিটিক্যাল পাওয়ারের জন্য এগুলো বের করা যায় না। নট জাস্ট ইট, বাংলাদেশের আমাদের কেস স্টাডির যে সিস্টেমটা, মানে একটা বিচার ব্যবস্থার যে সিস্টেমটা, একটা মানুষ যখন দোষী প্রমাণ হয়ে জেলে গেছে তখন আর কোনো মানুষ তেমন এই কেস নিয়ে খোঁজাখুঁজি করে না মানুষ স্পিকার। এখন মানুষ স্পিকার এখন আমি একটা কথা বল, মৃত্যুদণ্ড আর যাবজ্জীবনের একটা মিউচুয়াল দেখেন, একটা মিউচুয়াল কনভারসেশন দেখাচ্ছি মানুষ। দেখেন মৃত্যুদণ্ডের ফলে কিন্তু মানুষ কি করে অনেক মানুষের যেমন প্রাণ যাচ্ছে, নির্দোষ মানুষের যেমন প্রাণ যাচ্ছে। একটা কথা, বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক ভাবে একটা ট্রিটিতে সাইন আছে যে কি মানবাধিকার সম্পন্ন সমস্ত কিছুতে সাইন আছে। আর এখন মানুষ আমাদের একটা রিয়েল কথা মানুষ যে এখানে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া কিন্তু একটা মানবাধিকার লঙ্ঘিত কাজ। কারণ ওখানে বলাই আছে যে সকল মানুষের বেঁচে থাকার অধিকার সমান। এখানে কিন্তু এখানে মৃত্যুদণ্ডের ফলে কিন্তু এগুলো হচ্ছে মানুষের স্পিকার। That's all, মানুষ স্পিকার।
আমি জাস্ট যদি এখন আমি তো বুঝে গেলাম যে আমাদের অপোজিশন ওয়ার্ল্ডটা কেন এত বেটার না, যেখানে আমাদের গভর্নমেন্ট ওয়ার্ল্ডটা এটাতে সুপিরিয়র আর ভালো। এখন মানুষ পক্ষে আমি আপনাদের কিছু পয়েন্ট দেখা যাচ্ছি যেগুলো দিয়ে মানুষ পক্ষে মনে বোঝা যাবে তো যে আমরা কেন উইন করতেছি। সো মানুষ পক্ষে আমাদের কথাটা হচ্ছে কি, দেখেন মানুষ পক্ষে আমি যদি একটা উদাহরণ দিই, রিয়েলি উদাহরণ, যে বাংলাদেশের সিস্টেমটা যে কতটা খারাপ। অসংখ্য ধন্যবাদ আমাদের গভর্নমেন্ট হুইপ সাদাফকে। এর মধ্য দিয়ে কিন্তু আমরা প্রায় বিতর্কের শেষ পর্যায়ে চলে এসেছি, মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে আমরা ফ্লোর প্রদান করছি আমাদের অপোজিশন হুইপ মাহিরা ইসমাতকে। Am I audible? ইয়েস। Started my speech in 3, 2, 1. Thank you, sir. স্যার দেখেন আজকের মোশনটা কি ছিল? আজকের মোশনটা ছিল এই সংসদ বাংলাদেশের মৃত্যুদণ্ড বাতিল করবে। স্যার দেখেন আজকে কোনো না কোনো কারণে সাইড গভর্নমেন্টের মোশনে আর্জেন্সি বুঝতে খুব কষ্ট হয়েছে। তারা আসলে কোনোভাবে মোশনে আর্জেন্সিটুকু বুঝতে পারে নাই। তারা পুরো একটা বিতর্কে শুধু আপনাকে এটা দেখানোর ট্রাই করছে যে বিচার ব্যবস্থার ডাউনফল। অ্যাকচুয়ালি আপনার বিচার ব্যবস্থার ডাউনফলটা ঠিক কোন জায়গায়, কোন জায়গায় সেটা তারা ঠিক মতো দেখায় যায়নি। শুধু বলছে বিচার ব্যবস্থা ডাউনফল। আচ্ছা আমিও মানতেছি আমাদের দেশের বিচার ব্যবস্থা ডাউনফল আছে, কিন্তু আপনি বিচার ব্যবস্থাকে উন্নত করতে পারেন যেভাবে দেখেন আপনি ভুল রায়ের ঝুঁকি কমায় বিচার ব্যবস্থাকে উন্নত করতে পারেন, প্রযুক্তি বিজ্ঞান ডিএনএ টেস্ট বিচার পদ্ধতি আরো শক্তিশালী করতে পারেন। কিন্তু তার মানে এটা নয় যে আপনি একটা শাস্তি প্রথা বাতিল করে দিবেন। বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে আসেন, কিন্তু শাস্তি প্রথা বাতিল করে একজন অপরাধীকে আপনি অপরাধটা করতে ইন্সপায়ার করতেছেন। তাছাড়া স্যার দেখেন তার আজকে পুরো ডিবেটটা করছে একজন ভিকটিমের স্টেক হোল্ডার থেকে। আচ্ছা বুঝলাম, ভিকটিমের স্টেক হোল্ডার থেকে একজন ভিকটিমকে আপনি সংশোধন করতে চাচ্ছেন, কিন্তু একজন ভিকটিম যখন ধর্ষণের পর সে ধর্ষিতাকে নৃশংসভাবে খুন করে, তখন ভিকটিম সে অপরাধী নাকি সে যে ধর্ষণের পর খুন হয়েছে সে, না তার পরিবার? সেখানে বিচারটা পাচ্ছে না, সঠিক বিচারটা এখানে ভিকটিম স্যাটিসফ্যাকশনটা থাকছে না, যেখানে আজকে তাদের পুরো বিতর্কে মিস আউট রয়ে গেছে। আর তাছাড়া আজকে তারা অল্টারনেটিভ যে দেখাইছে বিকল্প শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড, তার একটা প্রপার একটা মেকানিজম দেখায় যেতে পারেনি যে আমি যে যাবজ্জীবন শাস্তির যে মৃত্যুদণ্ড শাস্তিটা বাতিল করে যে যাবজ্জীবন কারাদণ্ডটা ইমপ্লিমেন্ট করতেছি, এখন সেখানে একজন অপরাধীকে আদৌ কি অপরাধ থেকে সরে আসতেছে? এমন যে আমি যাবজ্জীবন কারাদণ্ডটা দিচ্ছি একজন অপরাধীকে, তখন এই যে আপনি যে অপরাধীকে সারা জীবন যে কারাবাস করবেন, এই অপরাধীটার কিন্তু একটা ভরণ পোষণ আছে স্যার। এই অপরাধীর যে একটা ভরণ পোষণ আছে, সেই অপরাধীকে সারা জীবন কারাদণ্ড দেওয়ার ফলে আপনি কিন্তু তার সারা জীবন খরচ টানতে হইতেছে। এখন খরচটা কোথা থেকে আসবে? রাষ্ট্র থেকে আসবে। রাষ্ট্রের টাকাগুলো কোথা থেকে আসবে? জনগণ থেকে আসবে। কেন স্যার জনগণ একজন খুনিকে সারা জীবন খাওয়াবে? তার কি তাহলে স্যার দেখেন এখানে যাবজ্জীবন কারাদণ্ডের আর্গুমেন্টে তাদের কিভাবে ভাঙা যায়। তাছাড়া স্যার দেখেন তারা বলতেছে যে তাছাড়া আজকে তারাও তাদের হোল ডিবেট একটা মানবাধিকারের জিনিস দেখা গেছে, কিন্তু স্যার দেখেন মানবাধিকার লঙ্ঘন, সহনশীলতা, সংশোধনমূলক ব্যবস্থা, এটা নিয়ে একটা কথা বলি স্যার। মানবাধিকার মানে স্যার এটা নয় যে আপনি একটা অপরাধীকে সব অধিকার থাকবে, কিন্তু তাদের অপরাধের জন্য শাস্তি পেতে হবে না। কিন্তু একজন গুরুতর অপরাধী দেখেন স্যার, যে অন্যের মানবাধিকার হরণ করছে, তার কি মানবাধিকার জিনিসটা নাই? তাদেরও কিন্তু একটা ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে, তাদেরও একটা মানবাধিকার রয়েছে। তাহলে শুধু আপনি অপরাধীর সাইডের মানবাধিকারটা দেখবেন, যে শাস্তি ভোগ যে ভিকটিম তার যে ন্যায্য বিচার পাওয়ার অধিকারটা সেটা কি নাই? রাষ্ট্রের দায়িত্ব শুধু অপরাধীকে দ্বিতীয়বার সুযোগ দিবে, সংশোধনমূলক ব্যবস্থা করে দিবে, কিন্তু ওই যে নিরপরাধটা যে ন্যায় বিচারের অভাবে ভুগতেছে, তার কি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়? অবশ্যই স্যার, এই দিক থেকে আজকের সাইড গভর্নমেন্টের সবচেয়ে বড় ল্যাকিং ছিল এই সাইডগুলোতে, যে তারা যে একটা কথা বলতেছে প্রপার এভিডেন্স দিয়ে কথাটা বলতে পারেনি, মেকানিজম দেখায় যেতে পারেনি প্রথমত আপনাকে। তাছাড়া স্যার দেখুন
আজকের যে আমাদের যে আর্গুমেন্ট গুলা, ন্যায় বিচারের চূড়ান্ত রূপ জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে বার্তা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা। এখন আপনি যখন একটা মৃত্যুদণ্ড দিতেছেন একটা মানুষকে, এই মৃত্যুদণ্ডটা কিন্তু আপনার সমাজে একটা মেসেজ দেয়। কি মেসেজ দেয় স্যার? দেখেন, এই সমাজে আপনার নৃশংসতা আসলে কোনো ক্ষমা নাই, এই মেসেজটা দেয়। একজন তারা বলে গেছে মৃত্যুদণ্ড থাকলেও যে কিভাবে যে অপরাধটা কমবে। আপনি একটা মৃত্যুদণ্ড দেওয়ার পর কিন্তু 50 জন অপরাধী কিন্তু সে অপরাধ থেকে সরে আসতেছে, বুঝতেছে যে আসলে আমি যদি অপরাধটা করি, আমি যদি হাতে নাতে ধরা পড়ি, তাহলে তাহলে অবশ্যই আমাকে একটা শাস্তি ভোগ করতে হবে। তখন সে 50 জন সরে আসতেছে শুধুমাত্র এই শাস্তি প্রথাটা থাকার কারণে। এখন যখন আপনি শাস্তি প্রথা প্রপারলি উঠাইয়ে দিতেছেন, তখন যে ওই যে 50 জনের যে রিয়েলাইজেশন হয়েছে না, ওই যে 50 জন যে বুঝতেছে যে আসলে আমি শাস্তিটা করলে আমাকে কি পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, সেই সেই রিয়েলাইজেশনটা তাদের উপর থেকে উঠা যায়। তারা প্রপারলি একটা অপরাধের দিকে ইন্সপায়ার হয়। স্যার, আমাদের ওয়ার্ল্ডে কি হইতেছে দেখেন, আমাদের ওয়ার্ল্ডে যখন আমরা এই মৃত্যুদণ্ডটা বাতিল করতেছি না, তখন আমি অনেকগুলো ভিকটিমকে স্যাটিসফ্যাকশন দিতে পারতেছি, আমি একটা প্রপার সমাজের একটা নিরাপত্তা দিতে পারতেছি, একটা রাষ্ট্রের নিরাপত্তা দিতে, রাষ্ট্রের গঠনমূলক ব্যবস্থা করতে পারতেছি। কিভাবে? যখন তাদের ওয়ার্ল্ডে মৃত্যুদণ্ডটা বাতিল করতেছে না, একটা ধর্ষিতার মতো একটা ভিকটিম সেখানে সেখানে বিচারের অভাবে পড়ে আছে। দেখেন স্যার, তাদের ওয়ার্ল্ডে শুধু একটা মৃত্যুদণ্ড বাতিল করার কারণে। তাছাড়া আর যে খুনগুলো তাদের ওয়ার্ল্ডে বাইরে যেতেছে, যেটা আমাদের ওয়ার্ল্ডে 15 সেকেন্ডের মধ্যে শেষ করতে চাই। আমাদের ওয়ার্ল্ডে আমরা আপনাকে বেটার আর্গুমেন্ট ক্রিয়েট করে দেখাইছি, এবং সাইড গভর্নমেন্ট থেকে কেন আমরা আজকে ডিবেটটা জিতি সেটা আমরা আপনাকে দেখাই গেছি স্যার। অবশ্যই আমাদের ওয়ার্ল্ডটা বেটার, এবং আমাদের ওয়ার্ল্ডের শাস্তি পরিমাণ কম, এবং মৃত্যুদণ্ড আমরা বাতিল করতেছি না। ধন্যবাদ স্যার, প্রাউড টু বি অফ। অসংখ্য ধন্যবাদ আমাদের অপোজিশন হুইপ মাহিরা ইসমাতকে। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের গঠনমূলক যে পর্ব সেটি। এবার চলে যাচ্ছি আমরা আমাদের রিবাটাল রাউন্ডে। আজকে আমাদের রিবাটাল স্পিকার হিসেবে আছেন গভর্নমেন্ট থেকে তাজওয়ার ডিপিএম, এবং অপোজিশন থেকে আছেন তৌফিকুর রহমান সোহান ডিএলও। ফ্লোর প্রদান করছি আমাদের রিবাটাল স্পিকার অপোজিশনের তৌফিকুর রহমান সোহান ডিএলওকে। Am I audible? ইয়েস। ওকে স্যার, আজকে হোল গভর্নমেন্ট সাইড থেকে আমি যে দুটো জিনিস পাইছি, তারা মূলত বিকল্প হিসেবে পুনর্বাসন করবে এন্ড দেন যাবজ্জীবন। স্যার, তাদের পুনর্বাসন আর্গুমেন্টে আসি। স্যার দেখেন, পুনর্বাসন কিছু ক্ষেত্রে ভালো, যেমন ধরেন মাদকাসক্ত, নেশাগ্রস্ত বা একটু সন্ত্রাসী টাইপের এইসব লোকগুলোর জন্য না পুনর্বাসন কাজ করে। কিন্তু এমন একটা অপরাধী, যে অপরাধী একটা খুন মানে একটা ফাঁসি ডিজার্ভিং কাজ করছে, সে চূড়ান্ত শাস্তি ডিজার্ভ করে, যে হাতে ধরা পড়ছে, ওই অপরাধীটার কি হবে স্যার? ওই অপরাধীটাকে পুনর্বাসন আপনি কেন দিবেন স্যার? পুনর্বাসন দেওয়া হলে আপনি কি প্রমাণ করতে চাইতেছেন? এই সাইডটা তার ওয়ার্ড দিয়ে ক্লিয়ার না স্যার। এই যে তারপরে আপনি দেখেন, যারা পুনর্বাসন হলো, তারা যদি খুন করে পরবর্তীতে বাইরে এসে প্রভাবিত হয়, তারা যদি আবার খুনের পথে জড়িয়ে যায়, তাহলে এই খুনের দায়ভারটা কে নেবে? সরকার নেবে স্যার? কোনো অ্যান্সার না তাদের দল থেকে। স্যার, আপনার বারবার একটা কথা বলে রাজনৈতিক চাপ। স্যার, আপনি রাজনৈতিক চাপ বাদ দিয়ে আনে কাজ করতে নারাজ, কিন্তু আপনি এমন একটা শাস্তি বাদ দিয়ে আনে কাজ করতেছেন যেটা আপনার সমাজে ভয় সৃষ্টি করতেছে, আপনার সমাজে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটু হলেও অপরাধ কমায় রাখতে। স্যার, এই জন্য তারা কাজ করতে নারাজ। স্যার হ্যাঁ, আমিও মানি যে কিছু নিরাপদ থাকতে পারে, আপনার আইন ব্যবস্থা ভালো না, আপনার আইন ব্যবস্থা ত্রুটি আছে, কিন্তু স্যার আপনি আইন ব্যবস্থা নিয়ে কাজ করতেও না। স্যার, আপনি কি করতেছেন? আপনি 20% লোকের কথা চিন্তা করে আপনি 80% নিশ্চিত ডিজার্ভিং ফাঁসি অপরাধীর দিকে আপনি ফাঁসি দিতেছেন না। স্যার, তাদের আপনি কেন কাট গজা করতেছেন না? তাদেরকে আপনি কেন ছাড় দিতেছেন? স্যার, এটা তাদের অলরেডি ক্লিয়ার না। স্যার, তারপর তারা মৃত্যুদণ্ড সরে আসে লাভটা কি যে আমাদের দেখাইতে পারে নাই। স্যার, এমন হইতে পারে যে মৃত্যুদণ্ড সরালো, তারা পরে প্রভাবিত হয়ে আরো অপরাধে জড়িয়ে ফেললো, আরো ঘৃণ্য অপরাধ করলো। স্যার, ঘৃণ্য অপরাধ করে ফেললো। এই কারণে স্যার আপনি আসলে এই আইনটা বাদ দিতে পারেন না। স্যার, আপনি দেখেন স্যার, আপনি আইন বিভাগের স্বাধীনতার জন্য কাজ করবেন না, কিন্তু আপনি একটা আইন বাদ দিয়েছেন যেটা আপনার সমাজে ভয় সৃষ্টি করতেছে, একটা ভিকটিম স্যাটিসফ্যাকশনের সুযোগ রাখতেছে, এই জিনিসটা আপনি বাদ দিয়ে উঠে পড়ে লেগেছেন। স্যার, স্যার আপনার সমাজে ভয় না থাকলে না সমাধানযোগ্যতা থাকে না, আপনার ভয় না থাকলে সংশোধন হওয়ার প্রবণতা থাকে না, যেটা আমরা আমাদের ডিবেটে আজকে প্রমাণ করে গেছি। স্যার, তার আজকে আমরা কোনোভাবে দেখা যেতে পারে না যে পুনর্বাসন কিভাবে বাংলাদেশ আমাদের দেশে ক্রাইম রেট কম, এটা আপনার আজকে কোনোভাবেই দেখা যেতে পারে না আমাদেরকে। বরং আপনাদের তাদের উপর যে বার্ডেন গুলো দিছিলাম, যে যারা নিশ্চিত অপরাধী, যারা হাতে ধরা পড়ছে, তাদের কি হবে? এদের কোনো রিপ্লাই তাদের আজ থেকে আসে না। আমরা আশা করি রিবাটাল রাউন্ডে হলেও তারা রিপ্লাই দিবে। স্যার,
স্যার তারা আমাকে যাবজ্জীবন কারাদণ্ড বারবার আনে স্যার, কিন্তু স্যার এর মাধ্যমে যে ভিকটিম স্যাটিসফ্যাকশন এই জিনিসটা কই গেল স্যার? একটাবার চিন্তা করেন, যারা পরিবারের সন্তান হারাইছে, যারা পিতা হারাইছে, যারা বাবা হারাইছে, তারা আসলে জাস্টিসটা কই পায়? তারা পাইতেছে যে অপরাধীতে এখনো ভালো হইতে পারে এই আশা ছাড়া তারা আজকে স্যার তাদের ওয়ার্ল্ডে কিছুই পাইতেছে না। কিন্তু আমাদের ওয়ার্ল্ডে কি হইতেছে স্যার? আমাদের ওয়ার্ল্ডে স্যার আমরা আপনাকে স্পষ্ট দেখা যেতে পারছি যে এইটার কারণে যে সমাজে একটা ভয়ের সংস্কৃতি আছে, এর ফলে কিছু মানুষ এখন অপরাধ থেকে দূরে আছে। তাই এমন হইলে যখন এই জিনিসটা থাকবে না, যে ভয়ের সংস্কৃতি থাকবে না, তখন তারা স্যার আরো অপরাধের কাছে আসবে স্যার। যাবজ্জীবনটা আছে কেন খারাপ না স্যার? কারণ বাংলাদেশে যাবজ্জীবন থাকা সত্ত্বেও বিভিন্ন ইস্যুর কারণে এই জিনিসটা কাজ করতেছে না, ফলে না আপনার ভিকটিম স্যাটিসফ্যাকশন হইতেছে, না আপনার জাস্টিস এটা প্রপারলি অ্যাপ্লাই হইতেছে। ফলে তাদের ওয়ার্ল্ড থেকে আজকে আমাদের ওয়ার্ল্ডটা অবশ্যই বেটার স্যার। কেননা স্যার আমাদের ওয়ার্ল্ডে আমরা দেখাইতে পারতেছি আপনার কিভাবে অপরাধ একটু হলেও কমাইতে পারতেছেন, আপনি কিভাবে ভিকটিম স্যাটিসফ্যাকশন দিতে পারতেছেন, আপনি কিভাবে একটা আপনার যে অপরাধীকে ছাড় দিবেন না এরকম একটা মনোভাব প্রমাণ করতে পারতেছেন, যেটা আমাদের ওয়ার্ল্ডে অবশ্যই এক্সিস্ট করে তাদের ওয়ার্ল্ড থেকে বেটার। এই দিকটা আমাদের ওয়ার্ল্ডটা অবশ্যই আপার হ্যান্ড পাইতেছে স্যার। তারা যে দুইটা আর্গুমেন্ট দেখায়, দুইটা আর্জেন্সি আমাকে দেখায় যে পুনর্বাসন এবং যাবজ্জীবন, এই দুইটা স্যার তারা আমাদের সাইড থেকে কমপ্লিটলি ভাঙতে পারে। কিন্তু আমরা তাদের উপর যে বার্ডেন গুলো দিচ্ছিলাম, যে বর্তমান সময়ে যে আপনার যেগুলো আপনার অপরাধ সোশ্যাল মিডিয়ার যুগে যেগুলো অপরাধ প্রমাণিত হয়, যেমন আসিয়ার অপরাধ, শেখ হাসিনার যে আওয়ামী লীগের দোষরদের জুলাই বিপ্লবের অপরাধ, দেন যেগুলো মানে এক প্রকার প্রমাণিত, ওই অপরাধগুলোর কি হবে এর কোনো রিভার্সাল তারা আমাকে দেয় না। তারা বারবার কিছু পার্সেন্ট লোক নিয়ে কথা বলতে চায়। স্যার আপনি দেখেন, আমরা এটা বলে গেছি অলরেডি যে নিরাপরাধ ব্যক্তিদের ক্ষেত্রে স্যার বর্তমানে সোশ্যাল মিডিয়া সচেতন স্যার, আপনার অনেক সুযোগ আছে, বাট যে সুযোগ আছে মুক্তি পাওয়ার, কিন্তু যেটা নিশ্চিত অপরাধী যে ধরা পড়ছে তাকে যদি আপনি ফাঁসিটা না দেন, তাহলে কিন্তু সে বেঁচে যেতে, যেটা ছাড় পাইতেছে। তাদের ওয়ার্ল্ডে একটা ছাড়ের মানসিকতা তৈরি হয়েছে, যেটা আমাদের ওয়ার্ল্ডে নাই। আমরা আমাদের ওয়ার্ল্ডে দেখাচ্ছি যে চূড়ান্ত অপরাধ, যে ঘৃণ্য অপরাধ করে তাকে চূড়ান্ত শাস্তি পেতে হবে, যেটা আমাদের ওয়ার্ল্ডে বেটার। তাদের ওয়ার্ল্ড থেকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দেখালো, এটা আসলে খাটে না, এগুলো আসলে অনেকটাই ফিজিবল না। বাংলাদেশ আমরা দেশে দেশে নানান রাজনৈতিক ইত্যাদি ইত্যাদি ইস্যু আছে। তারা যাবজ্জীবন মানে স্যার 14 বছর, বর্তমানে 30 বছর, এর মানে কিন্তু জেলে পচে মরা না। তার মানে তাদের যাবজ্জীবনের মাধ্যমে ভিকটিম স্যাটিসফ্যাকশন দেওয়ার কথা বললো, এটা খাটতেছে না আজকে ডিবেটে স্যার। ধন্যবাদ মানুষকে, তাই আমরা মনে করি আজকে ডিবেটে আমরা জিততেছি এই কারণে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের তৌফিকুর রহমান সুহানকে। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা একদম বিতর্কের শেষ পর্যায়ে চলে এসেছি। ফ্লোর প্রদান করছি আমাদের গভর্নমেন্টাল রিবেটাল স্পিকার তাজওয়ারকে। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। মাননীয় স্পিকার, আপনাকে বুঝতে হবে যে 100টা দোষী লোককে শাস্তি দেওয়া হচ্ছে, আপনার একটা নির্দোষকে শাস্তি পাওয়া থেকে রক্ষা করাটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা নির্দোষ লোক যদি শাস্তি পায়, দ্যাট মিনস কি আপনার বিচার ব্যবস্থার যে একটা লেয়ার আছে সেটা খুবই ডাউনগ্রেড, সেটা আপনার একটা লোক বুঝতে পারতেছে। আপনার একটা নির্দোষকে কখনো আপনি শাস্তি দিতে পারেন না, কিংবা আপনার দেওয়ার কোনো অধিকার নাই। বাট আপনার এই একটা নির্দোষকে রক্ষা করার জন্য আসলে আপনার মৃত্যুদণ্ডকে বাতিল করতে হচ্ছে। কারণ আপনার বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আসে আপনার যখন তদন্তের মতো ঘাটতিগুলো থাকে, আপনার বুঝতে হবে যে আপনার যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু তারেক রহমান কিন্তু অনেকগুলো মামলাতে দোষী ছিল। আপনার কিন্তু ওগুলাতে কিন্তু আপনার তার কারাদণ্ড হয়েছে। বাট রেদার আপনার যখন সরকার পরিবর্তন হয়েছে তখন তদন্ত করে দেখা গেছে সে কিন্তু নির্দোষ ছিল। দ্যাট মিনস কি আপনার বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আপনার তদন্তের মতো জিনিসগুলো খুবই ঘাটতি আছে। দ্যাট মিনস কি আপনার একটা লোক নির্দোষ হলেও তাকে কিন্তু মিথ্যা মামলা দিয়ে কিন্তু আপনি শাস্তি দিতে পারতেছেন। দ্যাট মিনস কি আপনার একটা লোক যদি হত্যাও না করে থাকে, তাহলে কিন্তু আপনি তাকে হত্যা মামলার আসামি হিসেবে আপনি যদি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, তাহলে পরবর্তীতে যদি আপনি দেখতে পারেন যে সে কিন্তু নির্দোষ ছিল, তাহলে কিন্তু আপনার আসলে বিচার ব্যবস্থাতে একটু সংশোধনের সুযোগটা সেটা কিন্তু নাই। আমাদের ওয়ার্ল্ড আছে, কারণ আমাদের ওয়ার্ল্ডে আপনার কিন্তু যাবজ্জীবনের মতো বিষয়গুলো কিভাবে এক্সিস্ট করে, এই যাবজ্জীবনের বিষয়গুলো কখনো 15 বছর কিংবা 30 বছর না। যাবজ্জীবন মানে হচ্ছে আপনার ওই আসামিটা যতদিন পর্যন্ত মারা যাবে না ততদিন সে কারাভোগ করবে। দ্যাট মিনস কি আপনার ওই মানুষটা আলটিমেটলি আপনার কারাবাসের মাধ্যমে মারা যাবে, সে যদি আসলে দোষী হয়। বাট আপনার যদি পরবর্তীতে সে যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে কিন্তু তাকে কিন্তু ছেড়ে দেওয়ার একটা সুযোগ আছে। দ্যাট মিনস কি আমার বিচার ব্যবস্থা যদি কোনো ভুলও করে থাকে, যদি তদন্ত কোনো ঘাটতিও থেকে থাকে, তাহলে আপনার যে সংশোধনের বিষয়টা সেটা কিন্তু আমাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। এবং তারা যে কথাগুলো বলে যে আপনার লেন্দি প্রসেসের কারণে আসলে আপনার কোনো নির্দোষ লোক আসলে দোষী প্রমাণিত হতে পারেন, আপনার বুঝতে হবে লেন্দি প্রসেস থাকলেও আপনার রাজনৈতিক প্রভাব খাটানোর মাধ্যমে একটা লোককে কিন্তু আপনি দোষী প্রমাণিত করতে পারেন। বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আপনার আসলে আপনি যে মৃত্যুদণ্ডের মতো জিনিসগুলো বলেন, মৃত্যুদণ্ড যে আসলে মৃত্যুদণ্ড দেওয়ার সাথে সাথে যে এটা আসলে কার্যকর হয় সেটা কিন্তু কখনো না। আসলে আসিয়ার যে আসামিটা ছিল তার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে, বাট এখনো কার্যকর হয় নাই। দ্যাট মিনস ওটা কার্যকর হতে টাইম লাগে।
এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যদি ওই পলিটিক্যাল পাওয়ারটা থাকে, তার মানে কি আপনার মৃত্যুদণ্ড পাওয়ার পর আপনার পলিটিক্যাল পাওয়ার থাকলে সে কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে। এন্ড তারা যে কথাটা বলে সেটা যদি আমরা মেনে নিই যে আমাদের তাদের পলিটিক্যাল পাওয়ার থাকলে আপনার ওই অপরাধীটা আসলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেঁচে থাকতে পারে। তার মিনস কি আমাদের গভ এবং অফ দুইটা সাইডে এই পলিটিক্যাল পাওয়ারের বিষয়টা এক্সিস্ট করে। এবং এখন আসলে আমার বিচার ব্যবস্থার একটা সংশোধনের বিষয়টা আমাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। এবং আমাদের ওয়ার্ল্ডে আপনার ভিকটিম স্যাটিসফ্যাকশনটা আসবে কিভাবে? যে ভিকটিম স্যাটিসফ্যাকশনটা আসলে আপনার ভিকটিম স্যাটিসফ্যাকশনটা আসলে আপনার ওই দোষীটাকে যখন আপনি শাস্তি দিচ্ছেন, আপনার যাবজ্জীবন কারাদণ্ড মানে না যে আপনি আসলে ওকে ছেড়ে দিচ্ছেন। আপনার যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে আলটিমেটলি ও কিন্তু প্রপার শাস্তিটা পাচ্ছে। আপনার মৃত্যুদণ্ড মানে কি ও একদিনে ওই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানে কি ও একদিনে মারা যাচ্ছে। বাট আপনার ওই ভিকটিমটাকে যে পরিমাণ কষ্ট দিচ্ছে ওই আসামিটাকে আপনি যদি যাবজ্জীবন কারাদণ্ড দেন, তাহলে আপনার ভিকটিম স্যাটিসফ্যাকশনটা কিন্তু আরো বেশি থাকে যদি আপনি যাবজ্জীবনটা প্রপারলি এক্সিকিউট করতে পারেন। এখন যাবজ্জীবনে যে প্রপারলি এক্সিকিউট করতে পারেন তাহলে আমরা ভিকটিম স্যাটিসফ্যাকশনের দিক থেকে আমরা কিন্তু আগে থাকি। এখন বাংলাদেশের মৃত্যুদণ্ড বাতিল করলে আসলে আমার কি কি লাভ হচ্ছে? আসলে আমার বাংলাদেশের মৃত্যুদণ্ড বাতিল করার মাধ্যমে আসলে আপনার লাভ হচ্ছে আমার কোনো নির্দোষ ব্যক্তিকে আসলে আপনি শাস্তি দিলে সেটা পরবর্তীতে আপনি সংশোধন করতে পারতেছেন। আপনার কোনো নির্দোষ ব্যক্তিকে যদি আমার আদালত যদি মৃত্যুদণ্ড দেয় পরবর্তী যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে আপনার সেটা আপনি সংশোধন করতে পারতেছি। আপনাকে বুঝতে হবে যে একটা নির্দোষ ব্যক্তিকে শাস্তি পাওয়া থেকে রক্ষা করাটা আপনার 100 জন দোষীকে শাস্তি দেওয়া থেকে বেশি ইম্পর্টেন্ট একটা রাষ্ট্রের জন্য। সো একটা নির্দোষকে শাস্তি না দেওয়ার জন্য আমাদের ওয়ার্ল্ডটা বেস্ট। এই ক্ষেত্রে থেকে আমরা মনে করি যে আমাদের গভর্নমেন্ট সাইডটা অপোজিশন সাইড থেকে অনেক ক্ষেত্রে বেটার। কারণ আমার অপোজিশন সাইডে মৃত্যুদণ্ড যখন কার্যকর হয়, কোনো নির্দোষ ব্যক্তি যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় তাহলে আপনার ওই ওয়ার্ল্ড আপনি নির্দোষ ব্যক্তিটাকে সেভ করতে পারতেছেন না। দ্যাট মিনস কি আপনার ওই ওয়ার্ল্ডে বিচার ব্যবস্থার যে ফলটা সেটা আপনি দেখাচ্ছেন যে বিচার ব্যবস্থা ভুল করার পরেও সেটা কিন্তু সংশোধন করতে পারতেছে না। রাদার আমাদের ওয়ার্ল্ডে আপনি এসে দেখতেছেন যে আপনার একটা নির্দোষ ব্যক্তিকে যদি আপনি দোষী প্রমাণিত করে যদি শাস্তিও দেন, বাট পরবর্তীতে যদি আপনি নির্দোষ প্রমাণ করতে পারেন, ওই মোমেন্ট অফ টাইম আমার একটা বিচার ব্যবস্থার যে একটা প্রপার এক্সিকিউশনটা থাকা দরকার সেটা আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে। তো আমি বলে শেষ করছি যে আপনার একটা নির্দোষকে শাস্তি পাওয়া থেকে রক্ষা করাটা আপনার একজন দোষী লোককে শাস্তি দেওয়া থেকে আপনার বেটার, এবং তাই আমরা মনে করি গভর্নমেন্ট সাইড উইন করে। অসংখ্য ধন্যবাদ আমাদের গভর্নমেন্ট ডিবেটার স্পিকার তাজওয়ারকে। এরই মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের বিতর্ক শেষ এবং আমরা আজকে সেমিফাইনালের বিতর্কটিকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। আজকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গিয়েছে। ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের হাতে এই বিতর্কের ফলাফল চলে আসবে এবং আমরা জেনে যাব যে কারা চলে যাচ্ছে ফাইনালে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং এরই মধ্যে আমরা আমাদের যে সম্মানিত বিচারকগণ ছিলেন সাদাত ইবনে ইসলাম এবং মেজবুল হক অনিক স্যার, তাদের থেকে যদি আমরা কিছু মন্তব্য শুনতে চাই অথবা শুনতে পারি কি ফলাফল পাওয়ার আগে। আচ্ছা, ফলাফলে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানে সেমিফাইনালে কি হচ্ছে আপনারা ডিসকাশন করে আমরা ব্যালট দিব নাকি দুজন ইন্ডিভিজুয়াল ব্যালট দিব? কারণ 1-1 তো স্প্লিট হওয়ার তো চান্স থাকে। সো ডিসকাশনটা করে আসা বেটার না? জি 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 অবশ্যই। ওকে, সো আমার কাছে মনে হয় যেটা ভালো আসলে যে এখন আমি আর অনিক ভাই জাস্ট মানে যদি দরকার হয় জাস্ট একটা জেনারেল ফিডব্যাক দিয়ে দিই ডিবেটটা কেমন হয়েছে করে, তারপরে লাইভটা শেষ করার পরে আমি আর অনিক ভাই ডিসকাশন করে এসে সেম লিঙ্কে এসে বা একটা ডিফারেন্ট লিঙ্ক ক্রিয়েট করলে ওখানে এসে আমরা ব্যালটটা ডিসকাস করবো। এন্ড আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের কি সেমিফাইনাল ইভালুয়েশন দেওয়া লাগবে নাকি জাস্ট ব্যালটটা বললেই হবে? আসলে স্যার আমাদের যে রেজাল্টটা এটা আমরা লাইভেই দিয়ে দিব, এন্ড পরে লাইভ শেষে আমরা ইভালুয়েশনটা আলাদা আরেকটা লিংকে গিয়ে সেখানে গিয়ে করবো আর কি। আচ্ছা, জাস্ট গিভ মি এ মোমেন্ট, আমি একটু কথা বলি অনেকের সাথে। জি জি ডিসকাশন অবশ্যই না আপনি লাগলে সময় হচ্ছে ওকে। জি জি আচ্ছা, তাহলে আমরা ঠিক কিছুক্ষণ অপেক্ষা করব এবং এর মধ্যে আমরা জেনে যাব যে আজকের এই প্রস্তাবটা কি গৃহীত হয়েছে নাকি হয়নি, এবং আমরা এটাও জেনে যাব যে আমাদের সেমিফাইনালিস্ট থেকে ফাইনালিস্ট কারা হচ্ছেন। আমরা কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করব এবং তার মধ্যে আমাদের ফলাফল আমাদের হাতে এসে যাবে। আচ্ছা, ওকে, আমি আর আমার সাথে চেয়ার ছিল মেজবা অনিক ভাইয়া। আমরা ইনবক্সে কথা বলে নিছি এন্ড আমাদের দুইজনেরই ব্যালট সেম, এই জন্য আমরা কোনো ডিসকাশনে আর যাচ্ছি না। অ্যাজ ব্যালট সেম, সো জাজমেন্ট ম্যাট্রিক্স ওভারঅল সেমই হবে।
সো আমি জাস্ট ব্যালটটাকে ডিসক্লোজ করি। ডিসক্লোজ করার আগে হচ্ছে কয়েকটা জেনারেল ফিডব্যাক বলি যারা লাইভ শুনছেন ওদের জন্য। এই ডিবেটটাতে আসলে আমার কাছে মনে হয়েছে আসলে ডিবেটটা একটা পলিসি ডিবেট ছিল, এবং ডিবেটটা আসলে একটা পলিসি ডিবেটের যেই ক্রাইটেরিয়া গুলা এগুলাকে কখনো ফুলফিল করতে পারে নাই। মানে একটা পলিসি ডিবেট আসলে হয় নাই আমার কাছে মনে হয়েছে। এটার দায়ভার আসলে কার, স্যার গভর্নমেন্টের নাকি অপোজিশনের? আমার কাছে মনে হয় আসলে দুই টিমেরই দায়ভারটা আছে। অ্যাজ গভর্নমেন্টের যে এন্টায়ার ডিবেটের মধ্যে ওরা যে অল্টারনেটিভ নিয়ে কথাবার্তা বলে, যে আসলে মানে অবভিয়াসলি ডিবেটের মধ্যে অল্টারনেটিভ দেখাবে যে অল্টারনেটিভ নিয়ে কথাবার্তা বলে এটার প্রপার মেকানিজম, এবং হচ্ছে আসলে এটা কেন ফাঁসির থেকে মানে ফাঁসি থেকে আসলে বা মৃত্যুদণ্ড থেকে বেটার, এই যে এন্টার ডিসকাশনটা যার মাধ্যমে আসলে আমরা একটা কম্পারিজন ড্র করতে পারতাম, এই ডিসকাশনটা হচ্ছে আমরা খুব একটা ক্লিয়ার হতে পারি আসলে গ্রাউন্ডটা কি। স্টিল যদি হচ্ছে আমরা এটাকে অল্টারনেটিভে কাউন্ট করে নেই, সমস্যা হচ্ছে আসলে এই কাউন্টটা আমাদেরকে করতে হয় বিকজ আসলে ডিবেটটা অপোজিশন এখানেই করছে, অপোজিশন কখনো ডিবেটটাকে কল আউটও করে না বা ওরা আসলে অল্টারনেটিভ নিয়ে প্রশ্নও তুলে না। যদি ধরে নিই এটা আসলে একটা অল্টারনেটিভ, তাহলে ডিবেটটা আসলে ডিবেটের যে গ্রাউন্ডটা হইতে পারতো গ্রাউন্ডটা খুবই বাজে হবে, আসলে সেম গ্রাউন্ডে ডিবেট হয়েছে, এটা একটা সমস্যা। আর সেকেন্ড যে ব্যাপারটা আমার কাছে ডিবেটের মধ্যে অনেক বেশি পরিমাণ মিসিং মনে হয়েছে, এটা হচ্ছে যে আসলে এই ডিবেটের মধ্যে মানে গভর্নমেন্ট স্টিল ডিবেটের মধ্যে একটা অল্টারনেটিভ নিয়ে কথাবার্তা বলতেছিল যে আসলে আমরা যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে কথাবার্তা বলতে পারি কিনা, বাট আপনাদের ওভারঅল ডিসকাশনস গুলোতে যাবজ্জীবন কারাদণ্ড যে একটা শাস্তি বা আসলে এটা যে একটা ঝামেলা বা এটার ফলে আসলে একটা মানুষের যেই প্রবলেমস গুলো সর্ট আউট হতে পারে, এই এন্টায়ার মেকানিজমটা আসলে আমি মানে ডিসকাশনটা আমি পাই না গভর্নমেন্ট থেকে অপোজিশন থেকে। ব্যাপারটা দেখতে কেমন, যেমন ধরুন আসলে আপনারা ভিকটিম স্যাটিসফ্যাকশন নিয়ে কথাবার্তা বলতেছেন। একটা ভিকটিম স্যাটিসফাইড আসলে কিসের উপরে হবে, এটা তো হচ্ছে ভিকটিম টু ভিকটিম ভ্যারি করে। একটা ভিকটিমের কাছে আসলে মনে হইতে পারে যে আমি যে পরিমাণ কষ্টটা পাইছি, এই কষ্ট হচ্ছে একটা মানুষ যাবজ্জীবন কারাদণ্ড পাইলেও সে সেভাবে ফিল করতে পারবে। আবার একটা ভিকটিম মনে করতে পারে আসলে সেই কষ্টটা ফিল করার জন্য তাকে মৃত্যুবরণ করতে হবে ফাঁসির মাধ্যমে। আবার একটা ভিকটিম মনে হতে পারে যে ঠিক আছে লোকটা হয়তো খারাপ করছে, ওকে আমি ছেড়ে দিই, প্যারা নাই, এটা তার জীবনের জন্য একটা ভালো হয়তো একটা বার্তা বই নিয়ে আসবে। মানে এটা তো মানুষ তো মানুষ ভ্যারি করে। তাহলে ওই কম্পারিজনটা কোথায় যার মাধ্যমে আসলে আমি ফাঁসি এবং আসলে আপনাদের যে যাবজ্জীবন কারাদণ্ড এটাকে আমি ভিকটিম স্যাটিসফ্যাকশন কোড হতে বেশি হচ্ছে এই কম্পারিজনটা আমি ড্র করতে পারবো, এই কম্পারিজনটা নাই। সেম গোস ফর ধরেন একটা মানুষের যেই আসলে রেপারেশন বা হচ্ছে একটা মানুষের যে রিহ্যাবিলিটেশনের চান্সেস গুলা, মানে এটা তো খুবই অবভিয়াস ডিসকাশন না যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার আসলে রিহ্যাবিলিট করার কোনো চান্স নাই। সো যাবজ্জীবন কারাদণ্ড আসলে রিহ্যাবিলিট হওয়ার ডিসকাশনটা কেন ভালো, এই ডিসকাশনটা ফার্দার লেয়ার গুলো যায় না। মানে কথাবার্তা মানে ইন এ সেন্স কথাবার্তা হচ্ছে এখানে যে আপনারা ডিবেটটা করতেছেন এবং আমার কাছে দুইটা পক্ষের ডিবেট শুনে আমার মনে হচ্ছে আসলে যাবজ্জীবন কারাদণ্ড একটা কোনো মেজর শাস্তি না, মানে জাস্ট এটা একটা শাস্তি। বাট এটার ফলে আসলে ফাঁসির মতো বা মৃত্যুদণ্ডের মতো একটা বড় অবস্থায় আসলে ব্যাপারটাকে পিকচারাইজ আপনারা করতে পারতেছেন। আপনারা দুই সাইড আসলে ডিবেটটা এখানে করেন, এই জন্য অল্টারনেটিভ গভর্নমেন্ট শো করার পরেও ডিবেটটা ওই অল্টারনেটিভের যে এন্টায়ার রেঞ্জটাকে মানে কি বলবো রিচ করতে পারে না ডিবেটের লেভেলটা। মানে এটা খুবই আমি জানি না কেন সেমিফাইনাল সবচেয়ে বাজে ডিবেট গুলা হয়। স্টিল ব্যালটের দিকে যাই, ব্যালট শেষ করার পরে হচ্ছে সেমিফাইনাল হারলে অনেক প্যারা লাগে, আমার নিজেরও লাগতো, সবারই লাগবে আই নো। সো আমরা জাস্টিফিকেশন দিব এবং হচ্ছে ব্যালটটা ডিসকাস করার পরে আমরা একটা অলরেডি লিঙ্ক ক্রিয়েট করে গ্রুপে আই গেস দিয়ে দিবে, তারপর হচ্ছে আমরা ওখানে যে এন্টায়ার ইভালুয়েশন দিতে পারবো যে টিমটা মানে আজকে সেমিফাইনালটা হারতেছে ওর জন্য। সো আমার অনেক ভাই দুজনের ব্যালট সেম ইনিশিয়াল, এই জন্য আমাদের কোনো ডিসকাশনে যাওয়া লাগে নাই। 2-0 ব্যালটে ডিবেটটা হচ্ছে অপোজিশন জিতছে, মানে ব্যালট গোস টু অপোজিশন, 2-0 ব্যালট। আই গেস ইটস ওভার টু হোস্ট এন্ড একটা লিংক ক্রিয়েট করে দেন, আমরা হচ্ছে ডিসকাশনটা করে ফেলি, ইভালুয়েশনটা দিয়ে দিই। ভাইয়া কাইন্ডলি যদি বলতেন বেস্ট স্পিকার কে হয়েছে? এটা নিয়ে আমরা ডিসকাশন করি নাই, আই গেস এটা খুব একটা ইম্পর্টেন্ট এখানে লাগলে আমরা পরে ইভালুয়েশনের সময় বলে দিব। তাহলে আমরা এরই মধ্যে দিয়ে পেয়ে গেলাম আমাদের ফলাফল, অর্থাৎ আমাদের যে অপোজিশন টিম ছিল, আমাদের অপোজিশন টিম SRCC-DC প্রতিজ্ঞা চলে যাচ্ছে সরাসরি ফাইনালে, এবং টিম GMHS-DS প্রোপেনের যাত্রা এখানেই শেষ, আবার শেষ নয়, কেননা আমরা আবারও হয়তো দেখবো তাদেরকে আরেকটি বিতর্কের মঞ্চে। সকল বিতর্ককে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি বিতর্ক উপভোগ করিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়ে গেল আমাদের আজকের সেমিফাইনাল। আমাদের বিজয়ী দলকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন তাদের ফাইনালের জন্য, এবং যারা হেরে গিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের বিতর্ক। ধন্যবাদ সবাইকে।